সবাই এক একজনকে উপস্থিত হোক, তারপর আমরা পরিসংখ্যান নিয়ে স্টাডি করব। আপনাদের কারো কোনো কিছু জানা থাকলে বলতে পারেন, এখনো স্টাডি শুরু হয়নি। যদিও স্টাডি সময়কালীন খুব কম সময়ে, আধা ঘন্টা, এর মধ্যে আসলে অত বেশি প্রশ্ন করে সময় নষ্ট হয়। এই সময়টা একটু ফ্রি আছি বা স্টাডি শুরু হয়নি, আপনারা কোনো কিছু জানার থাকলে বলার থাকলে বলতে পারেন। কেমন কি করবো রে? জি, অনেকদিন পরে আমি আজকে ঢুকলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, মিজান ভাই, জি জি, আপনাকে কেমন আছেন? স্বাগত অনেকদিন পর। জি, আমি প্রথম দিকে ছিলাম, এরপরে আবার আমি ছুটিতে গেছিলাম বাড়িতে। প্রথম দিকে জি জি ক্লাসে ছিলাম, জি, স্টাডি গ্রুপে সেজন্য ছিলাম। সেজন্য তো আপনাকে স্বাগত জানালাম আজকে অনেকদিন পর। তাই জি, এখন থেকে নিয়মিত থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমাদের আলামিন ভাই কোথায়? আলমিন ভাই রাস্তায় আছে তো, মানে যাচ্ছে। আচ্ছা, আমার সাথে অবশ্য বিকেলে কথা হয়েছে, আসবে কিছুক্ষণ পরে মনে হয়। হুম হুম, মানে এই 2-3 মিনিটের মধ্যে আলমিন ভাই আমাদের মাঝে আজকে ঢুকে আমাদের যাবেন। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু কোন সাবজেক্ট? পরিসংখ্যান ভাইয়া, পরিসংখ্যানটা চলছে কয়দিন হলো, পরিসংখ্যানটা সামনে পরিসংখ্যান। সবার এক আচ্ছা, এটা একজনের সবাই কোন অষ্টম চ্যাপ্টার? সেমিস্টার, মানে তৃতীয় চ্যাপ্টার চলছিল। তৃতীয় না? হুম। তৃতীয় চ্যাপ্টার, তাহলে নাম কি? তৃতীয় চ্যাপ্টার না? তৃতীয় চ্যাপ্টার হলো 3.5, 4, 3.3, 3.1, 2। এটা হলো নমুনায়ন, তাই না? স্যাম্পলিং। হ্যাঁ হ্যাঁ, নমুনা। আমি তো কতদিন, মানে 3-4 দিন তো স্টাডিতে উপস্থিত ছিলাম না। আমি যখন ছিলাম তখন তো এই অধ্যায়টাই স্টাডি চলছিল। মেবি এটাতেই এখনো চলছে। আচ্ছা, নমুনায়নের কি এক প্রথম আজকে না, প্রথম না, প্রথম থ্রি না। পয়েন্ট টু পার্ট কি 3. এটা তো 3.3 আছে এই পার্টটা, তাহলে 3.1, 2 আছে, 3.3 কোন কোন বিষয় পড়া হচ্ছে? ভাই আমি তো থ্রি বাবু, আমি তো আমি বলি 3.5। হ্যাঁ, প্রশ্নমালা পর্যন্ত ভাই 47 পাতা পর্যন্ত পড়াইছিল। 45 পৃষ্ঠা, 45 পৃষ্ঠা। 47 আপা, 47 আচ্ছা, পাতা। এটা আমরা তো সাজেশন অনুযায়ী পড়ি, তাহলে এই নমুনায়ন চ্যাপ্টারের গুরুত্বটা কি? এটা কি প্রতি বছর ইয়াতে পরীক্ষায় আসে? কেউ কি জানেন? সাজেশন তো দেয়া আছে। আচ্ছা, কারো জানা নাই মনে হয়। আমি তো সাজেশন ছাড়া পড়তে পারবো না, কারণ আমার মুখস্থ বিদ্যা কম। সাজেশন তো গ্রুপে দেয়া আছে মনে হয়। শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম। জি, আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, মিজান ভাই, সোনিয়া আপা সহ সবাই কেমন আছেন? জি, অনেককে দেখতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ। তাইলে আজকে আমরা পড়াশোনা শুরু করব, তবে তার আগে আমাদের কিছু কথা আছে। সেটা হচ্ছে, আমরা অষ্টম ব্যাচের যারা আছেন এখানে, তাদের পরীক্ষা বোধহয় সম্ভাব্য ডেট হচ্ছে এপ্রিলের 11 তারিখ। অর্থাৎ রোজ ঈদের দিন পর্যন্ত আপনি পড়ার সময় পাবেন। ঈদের ছুটি কাটানোর পরে আপনার পরীক্ষার হলে বসতে হবে। এখন এই অবস্থায় আমাদের পড়াশোনায় একটু গতি আনতে হবে। যদিও আমরা রমজানের সময়ে 30 মিনিট সময় করছিলাম পড়ার জন্য, ঠিক আছে, এখন অষ্টম ব্যাচের যারা আছেন তাদের পড়তে হবে। এই জন্য আমরা একটু বেশি সময় নিয়ে পড়তে চাই। আর প্রত্যেকটা ক্লাস রেকর্ড হচ্ছে। যারা একান্ত জরুরি প্রয়োজনে থাকতে পারবেন না, যেমন রমজান মাস অনেকেই পারবেন না, তারা রেকর্ড ক্লাস পরবর্তীতে দেখে নেবেন। আর আমরা গ্রুপ স্টাডিটা করব সম্পূর্ণ শর্ট সাজেশনের আলোকে, যেগুলো অবশ্যই পড়লে আসবে সেগুলোর আলোকে, এবং
আহ, আমরা যে পড়াটা করব অষ্টম এবং নবম উভয় ব্যাচের চূড়ান্ত সাজেশনের আলোকে পড়ব। তবে অষ্টম ব্যাচের যারা আছেন তাদের জন্য একেবারে হট যে সাজেশনটা সেইটা আমরা বের করার চেষ্টা করব, সেটা আমরা জোগাড় করার চেষ্টা করব। সেটার আলোকে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে ওইগুলো পড়বো। এই হলো মূল কথা। এখন এই সপ্তাহে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাত 10টা থেকে শুরু হবে। যেমন আজকে 10টা থেকে শুরু হয়েছে, আমি অফিস থেকে আসলাম, আমার জয়েন হইতে 15 মিনিট লেগে গেছে। তো এরকম আমরা মনে করেন 10টায় আপনারা জয়েন হবেন, 10টা 15 থেকে আমরা বোধহয় 11টা 15 পর্যন্ত পড়তে পারি। যদি কেউ ডিসকানেক্টেড হয়ে যান অন্তত অষ্টম ব্যাচের ছাত্ররা পড়বে, কারণ তাদের ঈদের পরেই পরীক্ষা। আর আপনারা সাথে ভাই আমাদের কখন শুরু হবে আলামিন ভাই? আপনাদের পরীক্ষা আমাদের শেষে, আপনাদের পরীক্ষা আমাদের শেষ হওয়ার পর, আমাদের রেজাল্ট আউট হওয়ার পরে আপনাদের পরীক্ষা হয়তো জুনের দিকে হতে পারে আপনি কি সর্বোচ্চ। অষ্টম ব্যাচের? জি ভাই, অষ্টম ব্যাচের। এখন কথা হচ্ছে যে অষ্টম ব্যাচের আমরা যারা আছি তারা আমরা পড়বো প্রত্যেকটা প্রশ্ন জায়গায় বসে মুখস্থ করে সুন্দরভাবে বুঝে শিখে উঠবো। সাথে যদি আপনারা নবম ব্যাচের স্টুডেন্টরা যদি আমাদের সাথে মনোযোগ দেন, তাহলে আপনাদেরও এমন ভাবে পড়াটা হবে যে আপনাদের কর্মব্যস্তময় জীবনে আপনারা অন্য সময় বই না ধরলেও হবে। আর এটা তো কেউ পড়াশোনা করতে পারেন না, বই ধরতে পারেন না, এটা আমরা জানি। তো সেই জন্য গ্রুপ স্টাডিটা খুবই ফলপ্রসূ হবে। আর পড়া আপনাদের শেষে সাজেশন যেটা, জি, পড়া শেষে হট সাজেশনটা দিয়ে দিবেন গ্রুপে। হ্যাঁ, এখন সাজেশন তো দুইটা, একটা হচ্ছে তিনটা সাজেশন 3 প্রকার না করে পারিনি। এক প্রকার হচ্ছে যেগুলো আমরা আমার ওয়েবসাইটে banglaarticles.com-এ 5 সাবজেক্টে 5টা সাজেশন আছে, ঠিক আছে? ওইটা হচ্ছে প্রাথমিক সাজেশন। ওইটাকে আপডেট করে আমি যে হ্যান্ড নোট বা গাইড বই লিখতেছি আপনাদেরই অনুরোধে, সেই গাইড বইতে যে সাজেশনটা আছে ওটার আপডেটেড ভার্সন। এবং হট সাজেশনটা শুধু অষ্টম ব্যাচের জন্য, সেটার জন্য আমি কাজ করতেছি, সেটার জন্য একটু সময় লাগবে, হয়তো ঈদের সময় দিয়ে দেবো, আচ্ছা, বা ঈদের পরে। আর হট সাজেশনটা অষ্টম ব্যাচের, নবম ব্যাচের জন্য দরকার নেই। কয়টা পর্যন্ত জায়গা থাকবে এটা? এইটা মিনিমাম 1 ঘন্টা, কারণ আমরা জানি রমজান, কিন্তু তারপরেও আমাদের যেহেতু পরীক্ষা চলে আসছে, মিনিমাম 1 ঘন্টা এখানে যদি থাকেন কেউ তাহলে 1 ঘন্টা হবে, আর না থাকলে আমরা অফলাইনে গিয়েও কেউ পড়বো, ঠিক আছে? এখন এই হলো মূল কথা। আর সাজেশন 3 নম্বরটা হট সাজেশন, সেটা নবম ব্যাচের জন্য প্রযোজ্য না। নবম ব্যাচ যে দ্বিতীয় স্টেজের যে সাজেশনটা আছে নোটে ওইটা, অথবা আপনার ফার্স্ট স্টেজের যে সাজেশন ওইটা ফলো করবেন, যেটা আমার ওয়েবসাইটে আছে। তাহলে আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সবাই ক্লান্ত সারাদিন। এখন বলেন, কেউ কিছু বলবেন, কি পড়তে পারি আমরা? ভাইয়া ওই যে পরিসংখ্যানের একটা প্রশ্ন বাকি আছে এখানে, তৃতীয় অধ্যায়। আর হলো মোটামুটি সব সাবজেক্টই আমরা কম বেশি টাচ করছি, একটা সাবজেক্টে বাকি আছে, সেটা হলো মৌলিক ব্যবস্থাপনা। আচ্ছা, ঠিক বলছেন, হ্যাঁ বাকি আছে। ওইটার সাজেশনটা বোধহয় আমি করি নাই নাকি? না, ওটা সাজেশনও করেননি, ওইটা টোটালি ধরাও হয়নি। সবটারই তো কম বেশি একটা করে ইউনিট করা হয়েছে, পরিসংখ্যানে একটু বেশি করা হয়েছে। আপা আর ওইটা আগামী মানে আগামী 1-2-3 দিনের ভিতরে আমরা মৌলিক ব্যবস্থাপনাটা আমরা ধরবো, এবং মিনিমাম বইয়ের অর্ধেকটা আমরা ভালোভাবে শেষ করে উঠবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন জি, পরিসংখ্যান যেহেতু 3টা অধ্যায়, 2-1টা প্রশ্ন বাদে হয়ে গেছে যারা ছিলেন, আর অনেকে বলছেন যে আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় ছিলাম না। আমরা পরিসংখ্যানটা যখন ধরবো 3য় অধ্যায় পর্যন্ত, এবং সাথে আরো 2টা, মিনিমাম 5টা অধ্যায়কে একবারে তুলোধনা করে উঠবো। মানে 5টা থেকে অষ্টম এবং নবম ব্যাচের 5 সেট প্রশ্ন কমন ফেলানোর ব্যবস্থা করে উঠবো পড়ার টেবিল থেকে ইনশাআল্লাহ। তো এখন বলেন একটু 1 মিনিট। সেটা হলো অবশ্যই। যে এখন যেহেতু আমাদের সামনে পরীক্ষা, হ্যাঁ, তো হ্যাঁ, আমরা অষ্টম ব্যাচের হট সাজেশনটাই পড়ি। আর যারা অষ্টম ব্যাচ সেকেন্ড সেমিস্টার আছে তাদের পরীক্ষা যেহেতু পরে আছে, তাহলে তাদেরও এটা কাজে লাগবে। হ্যাঁ, এই আর কি, মানে ওই হট সাজেশনটা একটু আলোচনা করেন। আচ্ছা শোনেন, আমি যে সাজেশনটা মানে এই যে হ্যান্ড নোটে যে সাজেশনটা করছি, ওইটা থেকে ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে বিগত বছরে আসছে, সেটা আমি হট সাজেশন করতে গেলে আমাদের মেইন ক্যাম্পাসের স্যারেরা পরীক্ষার আগে একটা ক্লাস নিতে চাইছেন, আমি ব্যবস্থা করব, ঠিক আছে? বিশেষ করে পরিসংখ্যান নিলে তখন স্যারেরা কি বলে সেইটার আলোকে হট সাজেশনটা হবে। এবং নবম ব্যাচের যারা আছেন তাদের জন্য আমি যদি বেঁচে থাকি, তাহলে ওই পরীক্ষার সময় একই কায়দায় আর একটা সুখবর আপনাদের দেই, আপনারা 26 জন আছেন, আমি দিব? বলেন।
আচ্ছা, সেটা হচ্ছে যে আমি আমাদের মেইন ক্যাম্পাসে এটা এটা ইন্টারনাল কথা, এগুলো কোথাও শেয়ার করবেন না। মেইন ক্যাম্পাসের আমাদের যে স্যার পরিসংখ্যান নেন, প্রফেসর, হ্যাঁ, ওনার সাথে আমি কথা বলছি। উনি আমার হ্যান্ড নোটটা উনি একটু আপনাকে কি বলে ওটাকে সম্পাদনা করে দিতে চাইছেন, মানে ফার্স্ট টু লাস্ট উনি দেখে দিতে চাইছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তবে আমার মেইন টার্গেটটা হচ্ছে কি, আমরা যে সাজেশনটা করছি ওটা সম্পর্কে ওনার মূল্যায়নটা কি, এইটা আমার ওনার কাছ থেকে নেওয়া, আর কোনো ভুল ভ্রান্তি আছে কিনা সেটা নেওয়া। তবে হ্যান্ড নোট বা গাইড যেটাই বলেন, এটা যদি ওনার মাধ্যমে একটু হয়ে আসে, তাহলে আমার ভালো লাগবে এই কারণে যে ওটা অথেন্টিক গ্রহণযোগ্যতা হবে। বাড়লো। হ্যাঁ, এইটাই বড় বিষয়। এটা আপনার কোথাও শেয়ার করবেন না, জাস্ট আপনাদের, যেহেতু আপনাদের টার্গেট কি এমবিএ শেষ করা একটা সার্টিফিকেট পাওয়া, বা এই 26 জনের এর বাইরে কারো কোনো টার্গেট নাই, কোনো রেশারেশি নাই। আমরা সবাই কর্মজীবী, আমরা সংসার করে পড়তে বসছি। আমাদের তৃতীয় কোন গ্রুপে থাকলাম, কি করলাম না করলাম, একটা জিনিস বলে রাখি, দেখেন, আমরা পড়াশোনা ছাড়া অন্য কোনো কথা হাই হ্যালো আমাদের গ্রুপে নাই। কারণ আমাদের চাকরি করে সংসার করে মাথা ঠিক থাকে না, তারপরে আবার এই যে বসছি পড়তে। যাকে অনেক কথা বললাম এখন। ভাইয়া জি আর বলেন। একটা বিষয় একটু শেয়ার করি, এটা হলো আমাদের নবম ব্যাচের জন্য কি কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছে? নবম ব্যাচের জন্য অ্যাসাইনমেন্ট আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে না, আগে বলে দিবে, মেইন ভার্সিটি থেকে একটা সার্কুলার হবে। সেটা হচ্ছে মিনিমাম 16টা ক্লাস, 16 শুক্রবারে 16টা ক্লাস যখন শেষ হবে, তখন অ্যাসাইনমেন্টের সার্কুলার দিবে, সারা বাংলাদেশ ব্যাপী দিবে। দিলে আপনারা অ্যাসাইনমেন্ট গুলো করে জমা দিবেন। তবে অ্যাসাইনমেন্টের দুটো জিনিস খেয়াল রাখবেন। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট কোনোভাবেই কপি পেস্ট হতে পারবে না। আপনি 2-4 লাইন নিজের থেকে লেখেন, নিম্নমানের হোক, সমস্যা নাই, কিন্তু কপি করলে আপনার প্রতিষ্ঠানে আপনার 2 বন্ধু বান্ধবী যদি মিলে যায় সেম, তাহলে আপনাকে ওই কোনো মতে পাশ করানো মার্কস দিবে। আর এটা মেইন ভার্সিটি থেকে স্যাররা বলছে এটা কখনোই করবেন না। ঠিক আছে, আপনারা নিজেরা লেখার চেষ্টা করবেন, অথবা অথেন্টিক ভাবে অ্যাসাইনমেন্ট কাউকে দিয়ে লেখাবেন। এটা হচ্ছে আপনাদের জন্য আমার পরামর্শ। এখন আমরা পড়াশোনা আমাদের স্যাররা বলতেছিল কি, যেহেতু আমাদের 1.5 মাস ক্লাস হয়ে গেছে, এখন হয়তো বা অ্যাসাইনমেন্ট দিছে বা দিবে এই টাইপের। তা এখন এটা তো আমি ক্লিয়ার জানি না, এটা কি 16টা ক্লাস শেষ হওয়ার পরে দিবে নাকি এখনই দিবে? আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে সেশন জট কমানোর জন্য আগে ভাগে দিয়ে দিতে পারে। আমি কালকে, আমাকে মনে করে দিচ্ছেন, কালকে আমি এমবিএ বাংলা প্রোগ্রামের সহকারী কোঅর্ডিনেটর আলামিন স্যার, মোতাহার স্যারকে ফোন দেবো না, আলামিন স্যারকে ফোন দিয়ে, অথবা ওপেন স্কুলের যে পিয়ন মূল ভার্সিটি, ওনাকে কথা বলে আমি বলবো যে অ্যাসাইনমেন্ট লিখছেন কিনা। যদি লিখে ফেলাই তাহলে আমি ওটা স্যারের কাছ থেকে আগে ভাগে এনে আমি ওটা আপনাদের আমি দিয়ে দেবার চেষ্টা করব। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা, এটা আমি করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমরা ঠিক আছে, পড়াশোনায় পারি। ধন্যবাদ। বলেন। জি হ্যাঁ, রুল ভাই। এই একটু খালি একটু আপনাকে করলাম, যে সময় বিষয় হলো পরীক্ষা কি আমাদের ফার্স্ট সেমিস্টার শুধু হবে নাকি সেকেন্ড সেমিস্টার হবে, এই বিষয়ে কি কিছু জানেন? আচ্ছা আমি বলি, আপনি নবম ব্যাচ না? আচ্ছা শোনেন, আমি আমাদের মেইন ক্যাম্পাসে স্যারের সাথে ক্লাসে যখন আলাপ করি সব বিষয় নিয়ে, তখন বলছি যা লাস্ট যে আলামিন স্যারের সাথে আমার কথা হয়, আমি ভার্সিটিতে গেছিলাম ক্লাস নিলে, উনি বললো, উনি আমাকে আমি বললাম স্যার দুইটা কি একসাথে হবে? তা বললো যে না, দুইটা একসাথে হবে না। উনি বললো তবে যদি 2 মাস লেট হয়ে যায় তাহলে হয়তো পারে, এটা বলে উনি হেসে দিলেন। এখন আমার পরে লাস্ট যেটা 2 দিন আগে আমরা ভার্সিটির অন্য এক স্যারের কাছ থেকে যেটা পেয়েছি তথ্য, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা আগামী মাসের 11 তারিখে হবে, সেকেন্ড সেমিস্টার হবে না। আর এটা আমরা কয়েকবার আমরা মেইন ক্যাম্পাসের ছাত্ররা আপত্তি জানাইছি, স্যার দুইটা একসাথে হলে আমরা পড়াশোনা করতে পারবো না, এটা হয় না, এটা আপত্তি জানাইছিলাম। ঠিক আছে, বোধহয় নিবে না, এটা অসন্তোষ সব জায়গা থেকে আসে একসাথে হলে, এটা আর নিবে না। কখন করোনা মরোনা হলে তখন নিতে পারে। একটু খেয়াল রাখিয়েন, যদি এ ধরনের কোনো ইনফরমেশন আপনি পান একটু এরকম আমাদেরকে হবে না, কি অগ্রিম হুম। হ্যাঁ এরকম হবে না, এরকম হবে না ইনশাল্লাহ। এখন পর্যন্ত আপনার 11 তারিখে যদি পরীক্ষা শুরু হয়, 11 তারিখ ধরে নেন, 11 তারিখ কিন্তু এটা বলছে, এটা হয়তো রুটিন হলে হয়তো 1-2 দিন আগ পাস হইতে পারে, কিন্তু সামনে এপ্রিলেই পরীক্ষা হবে, এটা এখন পর্যন্ত মোটামুটি নিশ্চিত। আচ্ছা আলামিন, আমি একটু বলি। হ্যাঁ, সেটা হলো যে হট সাজেশন স্যারেরা তো দিবে, সেটা দিক, কিন্তু আপনার তো স্টাডি ভালো, তো সেই তুলনায় আপনার কাছে যেটা হট মনে হয়, তো সেটা আমাদের জন্য যুক্তিযুক্ত ভালো, সেটাই পড়ান। আর এই হ্যাঁ পড়াটা হ্যাঁ পড়লে হ্যাঁ, রাইট রাইট গ্রুপে রাইট যে রাইট আমরা রাইট। স্টাডি করতেছি, এটা হট হোক আর কোল্ড হোক, যারা শিখতেছে সবার জন্যই ঠিক আছে। তো সেই জন্য আমি মনে করি যে আমরা হট শিখি না কোল্ড শিখি, এটা তো ওই
নবম ব্যাচের যারা ফার্স্ট সেকেন্ড আছেন তাদের সাথে মানে তাদের এটা উপকারী ভাই হবে আশা করি। হ্যাঁ জি অবশ্যই থ্যাংক ইউ ভাই। আমি বলতেছি আমরা সাজেশনের বাইরে একটা প্রশ্ন এই পর্যন্ত আজকে 26তম গ্রুপ স্টাডি বললেন ফারজানা আপা, আমরা একটা সাজেশনের বাইরে কোনো প্রশ্ন করি নাই। এখন বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, সেটাই আগে ধরবো। আমার এখন হট না, আমি সুপার হট দরকার। সুপার ফাটি হবে, সুপার ফাটি হবে ম্যানেজার সাহেব, কোনো টেনশন নিয়ে না, সুপার ফাটি হবে। হ্যাঁ, আমাদের ম্যানেজার স্যার হলো অনেক টেনশনে আছে। হ্যাঁ সেটাই, ম্যানেজার সাহেব কিন্তু খুব ব্রিলিয়ান্ট, উনি আমাকে মাঝে মধ্যে পড়ায় শেখায়, কিন্তু উনি হট খোঁজেন কেন এখন আমি এই জিনিসটা বুঝলাম না। ম্যানেজার সাহেব এরকম করলে আমরা তো নাই। না, পড়ার সময় পাই না তো আসলে। একটু এরকম হলে ভালো হয়। আর এটা তো এমন না যে এটা পরে আবার চাকরি করব, এটা বিষয় না। এটা একটা আহ, আর আলামিন ভাই, কারিকুলার সেটাই অ্যাক্টিভিটি, ঠিক। সাতটায় যে শুরু জি করেন। ভাইয়া, সাতটায় যে ক্লাসগুলো হইলো একটা তো অ্যাটেন্ড করতে পারলাম না। সাপ্তাহিক ক্লাস মানে শুক্রবারে? না, শুক্রবার না, 7টার মধ্যে 7টা থেকে যেগুলা শুরু হয়েছে ক্লাসগুলা একটা তো জয়েন করতে পারলাম না। পারেন না ওটা। আমি বলি রমজানের প্রথম থেকে গতকাল পর্যন্ত, গতকালকে হয় নাই, তার আগের দিন পর্যন্ত সব ক্লাস ইউটিউবে দেওয়া হয়েছে, 30 মিনিট করে হয়েছিল। আচ্ছা আমরা আজকে 30 মিনিটের বেশি চলে যাচ্ছে, আমরা এখন একটু পড়াশোনার দিকে যাই। আমরা কি পড়বো না পড়বো একটু বলি, ঠিক আছে? তাহলে আপনাদের কাছে আমার মনে হয় দুইটা সাবজেক্ট একটু কঠিন মনে হয় 5টা বিষয়ের ভিতরে। দুইটা হচ্ছে, একটা হচ্ছে সাংগঠনিক আচরণ আর একটা হচ্ছে ব্যবসায় পরিসংখ্যান। এই দুইটা দেখে অনেকের নাকি মাথা ঘুরায় পড়ে গেছেন, দুইটা সাবজেক্ট। আর বাকি তিনটা নাকি মোটামুটি বলে ভালো, এইটা আমার কাছে বলছে একজন। তো এটা কি সত্য? কোনটা ভাই? সাংগঠনিক আচরণ আর পরিসংখ্যান। না ঠিক আছে তো। এখন আমি বলি এই দুইটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, আর বাকি যে তিনটা আছে ওই তিনটার ভিতরে আমার কাছে কঠিন মনে হয়, কারণ ওইগুলোতে বেশি লেখা, বেশি কথা। আর এই দুইটা হচ্ছে টেকনিক্যাল বিষয়, এই দুইটা বুঝবো একবারে পানির মতন করে লিখে দিয়ে আসবো। এখন এই টেকনিক্যাল দুইটা আমার কাছে সহজ মনে হয়, তো অনেকের কাছে কঠিন মনে হয়। তাহলে আমাদের যেহেতু পরীক্ষা চলে আসছে, আমি আজকের থেকে পরীক্ষা প্রস্তুতি হিসাবে একটা বই ধরবো, সেই বইয়ের অর্ধেকটা শেষ করে আর একটা বইয়ের অর্ধেকে যাব। এখন আমি কি ব্যবসায় পরিসংখ্যান যেহেতু আমরা বেশ কয়েকদিন ধরে পড়তেছিলাম, আমরা সাংগঠনিক আচরণ কি পড়তে পারি পিছন থেকে, বইয়ের পিছন থেকে? আলামিন ভাই, তো অধ্যায় ভাই। মানে আমার মতামত হলো কি, মানে বলেন। পরিসংখ্যানটা আমাদের মোটামুটি 5টা অধ্যায় পড়লে আমরা তো লিখতে পারবো, তাই না? 5 আহ সেট প্রশ্ন পাবেন। 5টা অধ্যায় আমরা শেষ করি, 5টা অধ্যায় শেষ করে হ্যাঁ, তারপর আমরা নেক্সট সাবজেক্টে গেলে সবচেয়ে ভালো হয় ভাইয়া। তাহলে আমাদের এই বইটার আচ্ছা একটা প্রিপারেশন হয়ে গেল। আচ্ছা, 3টা অধ্যায় কিন্তু শেষ হয়েছে, সেটা কি আপনার খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আর 2টা শেষ করে তারপর নেক্সট বুকে গেলে আচ্ছা এখন, ভালো হবে ঠিক আমার আছে, মতে। আপনাকে অনেক সবাই অনেক বল। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখন আপনি 3টা শেষ হয়েছে, আমরা সবাই একটু খেয়াল রাখি যে 3টা শেষ হয়েছে। এরপরে যখন ধরবো, মানে হয়তো 2 দিন পরে ধরবো, আর 2 দিনের সাংগঠনিক আচরণটা অর্ধেকটা শেষ করে ফেলবো, একটু খালি সাথে থাকেন। আর 2 দিন পরে পরিসংখ্যান ধরলে 5টা অধ্যায় একবারেই মনে করেন যে ওর কিছু বাদ রাখবো না, বুঝতে পারছেন? আমি আমি একটু মানে সময় নিচ্ছি কেন, আমি কালকে প্রফেসর স্যারকে আমি একটু ওই আমার যে হ্যান্ড নোটটা ওটা আমি আজকে দিয়ে দিছি রাত্রে। উনি আমাকে বলছে আমি ওইটা চেক করে জানালে আমি ওইটার আলোকে একটু পড়াশোনা শুরু করব। এই জন্য আমি একটা দিন 2টা দিন গ্যাপ দিয়ে সাবজেক্ট পড়তেছি, ঠিক আছে? শুরু করেন তাহলে। আচ্ছা ওকে, ঠিক আছে ভাই। তাইলে তাইলে ঠিক আছে, তাহলে সবাই সবাই যেহেতু পরীক্ষা অনেকের, সবাই একটু একটু আধা ঘন্টা জেগে থাকেন, কষ্ট করেন। আচ্ছা সবাই দেখেন, আমি সাজেশন বের করতেছি। আপনাদের সামনে সাজেশন আছে না, ওয়েবসাইট দিছি না, সাজেশনটা সবাই বের করেন। সাংগঠনিক আচরণ। ওয়েবসাইটটা আমার একটু দেন, ওয়েবসাইটে। আচ্ছা 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 আচ্ছা, আমি একটু ঢুকতেছি। একটু লোড হচ্ছে। আমি
আচ্ছা, আমি দেখেন, সবাই দেখেন, আমি টেলিগ্রাম গ্রুপে 5টা লিংক দিলাম, আর একই সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে 5টা লিংক দিলাম। এটা ভাই হচ্ছে 4টা 4টা লিঙ্ক লিংক, 5টা লিঙ্ক 5টা না, হ্যাঁ, 4 সাবজেক্টের 4টা সাজেশন, এর ভিতরে মৌলিক ব্যবস্থাপনাটা নাই। এখন এটা হচ্ছে প্রাথমিক স্টেজের সাজেশন, সেকেন্ড স্টেজের সাজেশনটা হচ্ছে হ্যান্ড নোটে আছে, আর থার্ডটা হচ্ছে হট সাজেশন, সেটা পরীক্ষার আগে। ঠিক আছে, 3 ধাপে। এখন আমি চলে যাচ্ছি সাংগঠনিক আচরণে। আপনারা সবাই সাংগঠনিক আচরণে ক্লিক করে চলে যান। পুরো নবম ব্যাচ, অষ্টম ব্যাচ সবার জন্য একটা চূড়ান্ত দিক নির্দেশনা আমি মনে করি। পরীক্ষার প্রশ্ন আউট হলে আপনি বুঝতে পারবেন যে আমি হয়তো আল্লাহর ইচ্ছায় হয়তো কথাগুলো ঠিক থাকবে। এবার দেখেন, অনেক বড় বড় প্রশ্ন আছে। দেখেন তো, মোট 6টা, 5টা, 7টা করে এক একটা অধ্যায়। ভয়ের কিছু নাই। কেন ভয়ের কিছু নাই? প্রশ্নগুলো টেকনিক্যাল এবং ওই থিওরি, মানে এটা থিওরি বলতে বুঝতে পারছেন, কোনো গল্প না যে আপনি অনেক লিখতে হবে। এখানে সূক্ষ্মভাবে কিছু জিনিস লিখলে হয়ে যাবে। আলামিন ভাই, এটা গাইড আছে আপনার কাছে? জি, গাইড গাইড একটা আছে, শুধুমাত্র ব্যবসায় পরিসংখ্যান গাইডটা লেখা হয়েছে, ওইটা আছে। আর বাকি 4টা গাইড, এই যে পরীক্ষা তো চলে আসছে, পড়বো, অফিস করবো মাঝামাঝি, এই লিখে আপনার এপ্রিলের মাঝামাঝি সময় বাকি 4টা ইনশাল্লাহ দিয়ে দেবো যারা নিচ্ছেন। এটা গ্রুপে দিবেন? এটা ওই যে বাস্তব এটা তো ওই যে গাইড বই, এটা তো মনে করেন যে এটা গ্রুপে ভাবে দিচ্ছি না, তবে এটা যারা চাচ্ছে তাদেরকে বাইন্ডিং করে প্রিন্ট করে তাদের দিচ্ছি আর কি। বুঝতে পারছেন? পিডিএফ করে হোয়াটসঅ্যাপে দিলে ভালো হতো, আমরা এদিক থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারতাম। বুঝতে পারছি না, ওইটা ওই যে বই আকারে তো এটা একটা কপিরাইট ইস্যু আছে, একটা বিষয় আছে, তো এই জন্য মনে করেন যে এটা ওই কুরিয়ার করে দেওয়া হয় আর কি। বুঝতে পারছেন? এখন এখন কোনটা কোনটা দিচ্ছেন? আচ্ছা, এখন আপনি সাজেশনে দেখেন সাংগঠনিক আচরণ। আমরা প্রথম দেখেন, এখানে প্রথম 5টা অধ্যায় পড়লে 5টা প্রশ্ন কমন পড়বে। টোটাল প্রশ্ন আসে কয়টা? 8টা। অধ্যায় আছে 10টা। ঠিক আছে, প্রথম 5টা থেকে 5টা আসে, 6টা থেকে 6টা 6 সেট আসে। ঠিক আছে, তারপরে 7, 8 এই 2 সেট প্রশ্ন আপনার 7, 8, 9, 10 মিলেই আসে। বিগত বছরের প্রশ্ন দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের সোনিয়া আপা বলেন যে আমরা এই অধ্যায়ে কোন অধ্যায়টা পড়ছিলাম আগে? প্রথম সাংগঠনিক ইউনিটটা আচরণ করা হয়েছিল। একটা শেষ হয়েছিল না? 2টা শেষ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, একটা ইউনিট হয়েছিল, আচ্ছা, প্রথম এবার ইউনিট। ঠিক আছে, এবার তাইলে তৃতীয় ইউনিটটা খুব ছোট, আমরা তৃতীয় ইউনিটটা একটু পড়ে ফেলাই। দেখেন, তৃতীয় অধ্যায় দেখেন, একটা জিনিস তাকান, সাজেশনের দিকে তাকান সবাই। 1 নম্বর আছে কি? এট্রিবিউশন তথ্য চিত্র সহ আলোচনা করো। এট্রিবিউশন তথ্য। আবার কি বলছে, অবলিক দিয়ে কি বলছে দেখেন। এটা না বুঝলে, এইটা যদি আপনি না বুঝেন এখন যে আলোচনা করতেছি, তাইলে আপনি পরীক্ষার এই অধ্যায় দেখে বা দেখে খালি ধুধু মরুভূমি দেখবেন। আগে বুঝতে হবে যে একই একই উত্তর বিভিন্ন নামে প্রশ্ন। এটা কি কি? এট্রিবিউশন তথ্য চিত্র সহ আলোচনা করো। এট্রিবিউশন তথ্যকে মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে ধরা হয় কেন? এট্রিবিউশন দুটি কি কি ব্যাখ্যা করে। এটা বিভিন্ন ভাবে আসছে, একই উত্তর। ঠিক আছে, এই উত্তরটা কোথায় আছে দেখেন। এই উত্তরটা আছে 29 পৃষ্ঠা। 29 পৃষ্ঠা দেখেন, এই উত্তরটা 8 মার্কে আসে। সাংগঠনিক আচরণের 3 নাম্বার প্রশ্নে 8 মার্কে এই উত্তরটা আসে। খুব ইম্পর্টেন্ট, প্রতি বছরই বলতে গেলে আসছে ঘুরে ফিরে। এটা হট সাজেশন। এই প্রশ্নটা মনে হইতেছে অনেক কঠিন, কিন্তু প্রশ্নটা লেখা একটা ছোট্ট একটা বীজগণিতের স্কয়ার প্লাস বি স্কয়ারের বীজগণিত যেটা সূত্র ব্যবহার করি ওটার সমান। আপনি ছোট ছোট করে লিখলে 1.5 পৃষ্ঠাও হবে না, মার্কস পেয়ে যাবেন 8। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা এখন মুখস্থ করে উঠবো। সবাই সামনে বই আছে তো? সোনিয়া আপা সহ যারা আছেন সবাই সামনে বই আছে? আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পড়ি, আপনারাও পড়বেন, মানে গ্রুপ স্টাডি। এখানে কেউ টিচার না, আমি টিচার না, আমরা পড়বো। আমি পড়ি, দেখেন, আপনারা শুনেন, অন্যদিন আবার আপনি পড়বেন। প্রশ্নটা কি ছিল? এট্রিবিউশন তথ্য কি? আমরা এট্রিবিউশন তথ্যটা কি সেটা আগে জানতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করলে বোধহয় বুঝতে পারবো এট্রিবিউশনটা কি। দেখেন, পুরোটা পড়ি, তাইলে বুঝতে পারবেন। একটা মিনিট, আমি একটু পানি খাবো।
দেখেন, এট্রিবিউশন তথ্য ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, দুইটা প্রশ্ন আছে। আমরা দেখেন সবাই, এট্রিবিউশন তথ্যকে ব্র্যাকেটে কি আছে, আরোপিত তথ্য। এট্রিবিউশন মানেটা কি? এইটার মানে হচ্ছে গুণ, বৈশিষ্ট্য। এট্রিবিউশন শব্দের মানে হচ্ছে গুণ, কোনো বৈশিষ্ট্য কিছুর। এখন দেখেন এখানে এইটাকে বাংলায় আরোপিত তথ্য বলে। আরোপিত মানে বোঝেন, কারো উপর চাপিয়ে দেওয়া, আরোপ করা। এখানে আমরা একটু পড়ি পুরোটা দেখেন। এট্রিবিউশন তথ্যকে মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে ধরা হয়। এ তথ্যে উন্মোচিত হয়েছে মানুষ কিভাবে তার পারিপার্শ্বিক ঘটনাগুলি ব্যাখ্যা করে। দুইটা বাক্য, প্রথমে আপনি এই দুইটা বাক্য দিবেন, 3 নম্বর বাক্য আপনি নাও দিতে পারেন। আবার পড়ি, এট্রিবিউশন তথ্যকে, আমি কিন্তু মুখস্থ করতেছি, যাদের অষ্টম ব্যাচ মুখস্থ করেন। এট্রিবিউশন তথ্যকে মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে ধরা হয়। এ তথ্যে উন্মোচিত হয়েছে যে মানুষ কিভাবে তার পারিপার্শ্বিক ঘটনাগুলি ব্যাখ্যা করে। ভালো করে বুঝেন, মানে ঘরের বাইরে হুট করে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, এখন আপনি গিয়ে একরকম বলবেন, আরেকজন আরেক রকম বলবে, আপনার ব্যাখ্যা তার ব্যাখ্যার সাথে মিলে না। এখন মানুষ কিভাবে একটা ঘটনাকে বা পারিপার্শ্বিক ঘটনাকে কিভাবে বুঝে, কিভাবে ব্যাখ্যা করে, সেটাই হচ্ছে এট্রিবিউশন তত্ত্ব। ক্লিয়ার? আচ্ছা, তৃতীয় লাইনে কি বলছে? মানুষের ব্যাখ্যাকৃত এসব ঘটনা তার আচরণকে সরাসরি প্রভাবিত করে। এইসব আপনি যে ঘটনাটা ঘটলো সমাজে চারপাশে, সেটাকে আপনি যে ব্যাখ্যাটা দিলেন, সেই ব্যাখ্যাটা আপনার আচরণকে সরাসরি ইফেক্ট করে, প্রভাবিত করে। তাহলে 3টা বাক্য মুখস্থ বলতে হবে এখন, বা মুখস্থ হয়ে গেছে, বুঝে গেছে, ঠিক আছে? মুখস্থ মানে বোঝা, তারপরে বলতে পারে, এটাকে মুখস্থ বলে। তাহলে আমরা ভূমিকা দিব, তো ভূমিকাটা প্রথম 3টা বাক্য দিলেই ভূমিকা হয়ে যাবে। এখন এট্রিবিউশন তথ্যের মূল বডিতে যাব। বডিতে কি হতে পারে আমি একটু খোঁজার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে একবার রিডিং করি প্যারাটা, দ্বিতীয় প্যারাটা, এরপরে আমরা বডি থেকে কি লিখবো দাগাই নিয়েন সবাই। এট্রিবিউশন তথ্য মানুষের আচরণ বোঝার ক্ষেত্রে সাহায্য করে। প্রতিদিন মানুষ তার চারপাশের জগৎটাকে বোঝার চেষ্টা করে। দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো সে তার মতো করে ব্যাখ্যা করে, যা সরাসরি তার চিন্তা ভাবনা এবং আচরণের সাথে সংযোগ স্থাপন করে। আমরা কিভাবে মানুষকে ভিন্নভাবে বিচার করি এবং তার আচরণের অর্থ কি সে সম্পর্কে ব্যাখ্যা করার জন্য এট্রিবিউশন তথ্য ব্যবহার করা হয় বা প্রস্তাব করা হয়েছে। আচ্ছা, এখন এই যে ব্যবহার করা হয় বা প্রস্তাব করা হয়েছে না, এই পর্যন্ত আপনি মূল বডি দিবেন, মানে মূল বডির প্রথম অংশ ভূমিকা দিবেন, প্রথম 2টা লাইন, প্রথম 3টা লাইন। প্রথম প্যারাটা ভূমিকা, দ্বিতীয় প্যারাটা হচ্ছে আপনার মূল তথ্যের মূল বডির প্রথম অংশ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি দ্বিতীয় প্যারাটা আমি আবার পড়ি, দেখেন। এট্রিবিউশন তথ্য মানুষের আচরণ বোঝার ক্ষেত্রে সাহায্য করে। কোনো লাইনে কোনো অস্পষ্টতা থাকলে বলবেন। প্রতিদিন মানুষ তার চারপাশের জগৎটাকে বোঝার চেষ্টা করে। দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো সে তার মতো করে ব্যাখ্যা করে, যা সরাসরি তার চিন্তা ভাবনা এবং আচরণের সাথে সংযোগ স্থাপন করে। আমরা কিভাবে মানুষকে ভিন্নভাবে বিচার করি। একই ঘটনায় কেউ একজন খুব চিৎকার করে উঠলো, আপনি তাকে ভিন্নভাবে বিচার করবেন, আর কেউ একজন শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো। একই ঘটনায় কিভাবে মানুষকে আমরা ভিন্নভাবে বিচার করি, তার আচরণটা কি, সেটার অর্থটা বোঝার চেষ্টা করি, সে সম্পর্কে যদি আপনি ব্যাখ্যা করতে চান, তাহলেই আপনাকে এট্রিবিউশন তত্ত্বটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ক্লিয়ার? একটু আমার 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 কাছ থেকে কি কোনো শব্দ যায়, নোটিফিকেশনের শব্দ যায়? না না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ চালাই যাই। দেখেন এবার পরের বাক্যটা আমি দেব না, আমি অতটুকু দেবো, তত্ত্ব প্রস্তাব করা হয়েছে পর্যন্ত দিব। এরপরে আমি আলাদা একটা প্যারাগ্রাফ দিয়ে লিখবো এট্রিবিউশন 2টি উপায় হতে পারে। এট্রিবিউশন কয়টি উপায় হতে পারে? 2টি উপায়। 2টি উপায়। আচ্ছা, এবার 1 নম্বরটা কি? অভ্যন্তরীণ আচরণ, আর একটা হচ্ছে বাহ্যিক আচরণ। অভ্যন্তরীণ আচরণটা কি? অভ্যন্তরীণ কারণ দ্বারা প্রভাবিত আচরণ, বাহ্যিক কারণ দ্বারা প্রভাবিত আচরণ। তাইলে
প্রথম প্যারা দেবার পরে আপনি একটা স্পেস দিয়ে আপনি লিখবেন অ্যাট্রিবিউশন দুটি উপায় হতে পারে। একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ, ব্র্যাকেটের ভিতরে ঢুক দেওয়ার দরকার নাই, যদি কেউ চান দিবেন অভ্যন্তরীণ কারণ দ্বারা প্রভাবিত আচরণ। 2 নম্বর হচ্ছে বাহ্যিক কারণ, মানে বাহ্যিক আচরণ, মানে বাহ্যিক কারণ দ্বারা প্রভাবিত আচরণ। এবার চিত্র যদি না দেন আপনি 8-8 পাবেন না। দেখেন লেখা কিন্তু বেশি নাই, উপরের যে 2 লাইন ভূমিকা দিতে বলছে ওটা যদি নাও দিতে পারেন, আপনি মেইন থিমটা, মেইন প্যারাটা দেন, কয় প্রকার দুটি উপায় অ্যাট্রিবিউশন হতে পারে সেটা লেখেন। আচ্ছা, এবার দেখেন ক্লাস শুরু হওয়ার পরে অর্ধশত মেসেজ কল আসে, কিন্তু আগের থেকে কেউ একটু জয়েন হবার চেষ্টা করে না, পারে না, টেলিগ্রাম নাই, এটা সেটা। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন চিত্রে অ্যাট্রিবিউশন তত্ত্বটির প্রধান উপাদানগুলোর সার সংক্ষেপ তুলে ধরা হলো। আমরা এতটুকু বলে আমরা চিত্রটা কিন্তু হুবহু যা আছে আমরা লিখবো। চিত্রটা ইজি একটা বিষয়। দেখেন প্রথমে কি বলছে, ব্যক্তিক আচরণ, এটাকে 3টা তীর চিহ্ন দিয়ে 3টা বক্সে লিখছে কি, সর্বজনীনতা, স্বতন্ত্রতা, ধারাবাহিকতা। সর্বজনীনতা মানে সবার জন্য প্রযোজ্য, স্বতন্ত্রতা মানে হচ্ছে আপনি আমি পৃথক, আপনার ভিতর যা আছে আমার ভিতর নাই, এটা হচ্ছে স্বতন্ত্রতা, মানে প্রত্যেকে আলাদা। আর ধারাবাহিকতা মানে হচ্ছে এই যে প্রতিদিন আমরা গ্রুপ স্টাডি করতেছি, আজকে 26 দিন চলে, এটা হচ্ছে ধারাবাহিকতা। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা এইখানে আবার তিনটা এই লাইনের উপরে 3টা জিনিস আছে দেখেন। একটা হচ্ছে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণের ঠিক নিচে কিন্তু ব্যক্তিক আচরণ, তার মানে আপনি ব্যক্তিক আচরণটা কি করবেন, কেউ একজন বলেন কি করবেন? ভাই আমি একা কথা বলবো, আপনারা শুনবেন তা হবে না তো, বলতে হবে তো। জি ভাইয়া বলেন। ব্যক্তিক আচরণ, উপরে দেখেন পর্যবেক্ষণ, জি দেখছি। তার মানে ব্যক্তিক আচরণ পর্যবেক্ষণ করবে। আর মাঝে সর্বজনীনতা, স্বতন্ত্রতা ও ধারাবাহিকতা, উপরে দেখেন ব্যাখ্যা লেখা আছে, আপনি ব্যাখ্যা করবেন। জি আর ব্যাখ্যা। আছে আরোপের কারণ, মানে আরোপ মানে তো বুঝলেন যে কারো উপরে পতিত হওয়া, কারো উপরে আরোপ করা, এটাকে আপনি কি কারণে আরোপ করলেন সেটা হচ্ছে দেখেন উচ্চ নিম্ন দুইটা ভাগ করে আপনি লিখবেন বাহ্যিক অভ্যন্তরীণ, আবার উচ্চ নিম্ন বাহ্যিক অভ্যন্তরীণ, উচ্চ নিম্ন বাহ্যিক অভ্যন্তরীণ, এটার নাম দিবেন অ্যাট্রিবিউশন তত্ত্ব। এবার চিত্রটা কার মাথায় আঁকা হয়ে গেছে বলেন আমাকে, কার মাথায় আঁকা হয়ে গেছে? আমার মাথায় আঁকা হয়ে গেছে। আরে আমারটা তো হয়েছে, আপনাদের হয়েছে কিনা? হয়েছে, জি আমার হয়েছে। সেটা। তিনটা হয়েছে না? জিনিস তো মনে রাখলে হয় ভাই, 3টা জিনিস, সর্বজনীয়, স্বতন্ত্রতা আর আপনার ধারাবাহিকতা। স্বতন্ত্রতা, ধারাবাহিকতা। ব্যক্তিক আচ্ছা, এবার আচরণ হলো পর্যবেক্ষণ, ব্যাখ্যা হলো সর্বজনীনতা, স্বতন্ত্রতা এবং ধারাবাহিকতা। আর আরোপের কারণ হলো উচ্চ হলো বাহ্যিক আর নিম্ন হলো অভ্যন্তরীণ। এটা হলো 3টার ক্ষেত্রে। হ্যাঁ এক জিনিস, তাইলে তাইলে চিত্রটা মাথা, আমি একটু বলি, আমার তো ঈদের পরের পরীক্ষা, আমি হয়তো পড়ার টাইমটাই আপনাদের সাথে বসছি, একটু বলি, আমি একটু মিলেন দেখেন তো হয় কিনা। প্রথমটা হচ্ছে পর্যবেক্ষণ, ব্যাখ্যা, আরোপের কারণ। পর্যবেক্ষণের নিচে আছে বাহ্যিক আচরণ, নাকি ব্যক্তিক আচরণ, সরি ব্যক্তিক আচরণ। আর ব্যাখ্যার নিচে আছে 3টা জিনিস, একটা হচ্ছে সর্বজনীনতা, সর্বজনীনতা, সর্বজনীন, ধারাবাহিকতা। ধারাবাহিকতা। ওই পাশে তীর চিহ্ন, এই 3টাকে তীর চিহ্ন দিয়ে 2টা ভাগে তীরকে ভাগ করে একটা হচ্ছে উচ্চ নিম্ন, উচ্চ নিম্ন, উচ্চ নিম্ন, আর বাকি বক্সের ভিতর আছে কি 2টা বক্স, বাহ্যিক একটা হচ্ছে আর একটা কি অভ্যন্তরীণ। একটা কি বাহ্যিক অভ্যন্তরীণ, বাহ্যিক অভ্যন্তরীণ, বাহ্যিক অভ্যন্তরীণ। তাহলে চিত্রটা এইটা, আমরা একবার খাতায় আঁকবো, খাতায় লিখবো। তাইলে দেখেন আপনি বলেন এবার উপরের এবং এই পর্যন্ত আমাদের বোধহয় আমার বুঝতে সমস্যা নেই, এখন আমি আরেকবার পড়লে আমি পরীক্ষায় তো লিখতে পারবো আল্লাহ চাইলে। এবার দেখেন মাত্র 2টা দাগ, আমরা 2টা দাগ আমরা পড়বো, বলেন। অ্যাট্রিবিউশনের বাংলা অর্থটা বলছিলেন বৈশিষ্ট্য, কিসের বৈশিষ্ট্য এটা বলছিলেন? এইটা বৈশিষ্ট্য, এখানে এখানে আরোপিত, এখানে বৈশিষ্ট্য মানে বৈশিষ্ট্যটা অ্যাট্রিবিউশন তত্ত্ব, মানে এটা জাস্ট একটা শব্দের মিনিং দিয়ে আমরা এটাকে বুঝতে পারবো না, এটা একটা থিওরি। মানে একজন এই পণ্ডিতরা এই যে একটা মানে মানুষের আচরণ বোঝার জন্য একটা থিওরি আবিষ্কার করছে, ওটাকে নাম দিছে অ্যাট্রিবিউশন তত্ত্ব। অ্যাট্রিবিউশন শব্দের অর্থ অনেকগুলো অর্থ হয়, তার একটা হচ্ছে যে বৈশিষ্ট্য বা কারো গুণ বা কারো আচরণ, এরকম কিছু। ঠিক আছে, আচ্ছা আপনারা
হ্যাঁ, এটাই আর কি। কেউ জানলে বলবেন যে এটার আসল সবচেয়ে কাছাকাছি ভালো মিনিংটা কি হতে পারে এট্রিবিউশনের। আর একটা বিষয় হচ্ছে স্যারেরা এটার মিনিং ওইভাবে না করে এট্রিবিউশন শব্দটাই কিন্তু রাখছে। এটা জি জি। যিনি বই লিখছেন তিনি বলছেন আমার যে থাকলে এগুলো ওইভাবেই দিবেন। ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, সেটাই। ওই যে বৈশিষ্ট্য ধরে নেন, মানুষের বৈশিষ্ট্য, মানুষের আরোপিত বৈশিষ্ট্য, এটাই আর কি। আচ্ছা, জি। এবার আমরা দুইটা জিনিস লিখবো। এক নম্বরে লিখবো অভ্যন্তরীণ আচরণ। অভ্যন্তরীণ আচরণটা এইটা কেন এক নম্বরে লিখবো, এটা কোথা থেকে আসছে বলেন? এইটা দুইটা জিনিস, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা বাহ্যিক। দুই উপায় হয়ে থাকে, ওখান থেকে আসছে। আচ্ছা আচ্ছা, রাইট রাইট। দুইটা আচরণ না, আমরা দুইটা আচরণের দুইটা পয়েন্ট লিখলে আমাদের এই প্রশ্নটা শেষ। বলেন এই প্রশ্নটা কি ওই ওই গরুর রচনা লেখার মতন অনেক বড় না, ছোট? না না, এবার দেখেন, হ্যাঁ, অভ্যন্তরীণ আচরণ। এখন এটা এই আমরা যে আলোচনা করতেছি তার আলোচনা করার পরেই কিন্তু ভাই মনে হচ্ছে ছোট, কিন্তু আলোচনার আগে কিন্তু দেখে ভয় লাগছে যারা নতুন দেখছেন। এবার অভ্যন্তরীণ আচরণটা কি দেখেন। অভ্যন্তরীণ আচরণ মানুষ নির্দিষ্ট ব্যক্তিত্বের বৈশিষ্ট্যাবলীর উপর ভিত্তি করে ব্যক্তির আচরণকে ব্যাখ্যা করে। আমি আবার বলি, কি বলছে এখানে, অভ্যন্তরীণ আচরণে মানুষ কি করে, নির্দিষ্ট ব্যক্তিত্বের বৈশিষ্ট্যাবলীর উপর ভিত্তি করে। মানে অভ্যন্তরীণ আচরণের বেলায় আমি আপনার নির্দিষ্ট ব্যক্তিত্বের, আপনি মনে এক ব্যক্তি, আপনার ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্য সেটার উপর ভিত্তি করে আপনার আচরণকে আমি ব্যাখ্যা করব। মানে আপনার ব্যক্তিত্বটা কিন্তু আলাদা। ব্যক্তিত্ব কি যদি খুব নিম্নমানের হয় বা উচ্চ মানের হয়, তাহলে সেটার উপর ভিত্তি করে আপনার আচরণটাকে আমি কি করব, জাস্টিফাই করব, ব্যাখ্যা করব। এই আচরণ অভ্যন্তরীণ ভাবে সৃষ্ট আচরণ, যা ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণাধীন। এখানে কি বলছে, অভ্যন্তরীণ আচরণটা আপনার অভ্যন্তরীণ ভাবে, আপনার ফ্যামিলিগত ভাবে, আমার ফ্যামিলিগত ভাবে, বা আমাদের জেনেটিক্যালি বংশগত ভাবে এটা সৃষ্টি হয়েছে, এবং এটি নিয়ন্ত্রণ করতে গেলে ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এইটা সমাজ বলে দেবে না যে এটা করো না ওটা করো না। এই ব্যক্তির ব্যক্তিত্বের উপর সমাজের কোনো হাত নাই। সমাজ হয়তো কিছুটা ভূমিকা রাখে, কিন্তু ব্যক্তিত্বটা পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে আসে। তাহলে এখানে অভ্যন্তরীণ আচরণটা কি বললো, আবার পড়ি, মুখস্থ করি। দেখেন, অভ্যন্তরীণ আচরণে মানুষ নির্দিষ্ট বৈশিষ্ট্যের ব্যক্তিত্বের উপর ভিত্তি করে তার আচরণকে বিশ্লেষণ করে। আর এ আচরণ অভ্যন্তরীণভাবে সৃষ্ট আচরণ। এ আচরণ অভ্যন্তরীণভাবে সৃষ্ট আচরণ, যা ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণাধীন। এ আচরণ অভ্যন্তরীণভাবে সৃষ্ট, যা ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, ঠিক আছে। তাইলে তাইলে এক নম্বর হয়ে গেল। এবার আমরা দুই নম্বরটা পড়লে আমাদের পড়াটা শেষ। আমি এর আগে আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে কি, প্রথমে আমরা 2 লাইনে ভূমিকা দেব, 3-4 লাইনে মূল থিওরির ফার্স্ট প্যারাটা দিব। এই এট্রিবিউশন তথ্য কয়টি উপায় হতে পারে, 2টি উপায়, সেটা লিখবো, চিত্রটা লিখবো, আর 2টার ব্যাখ্যা দিব ছোট 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 করে। একটা শেষ। 2 নাম্বারটা চলে যান 30 পৃষ্ঠায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকে আমাকে মেসেজ দিতেছেন, যদি আপনারা থাকেন তাহলে আমি রিপ্লাই গুলো পরে দিব, ঠিক আছে? সাজেশন এগুলো চাচ্ছেন। আচ্ছা, ব্যক্তিক আচরণ দেখেন। ব্যক্তিক আচরণ প্রভাবিত হয় মানুষের চারপাশের জগতের উপর তার কেন্দ্রীভূত মনোযোগের কারণে। বা লাইনটা আবার একটু বুঝি, কি বলছে, ব্যক্তিক আচরণ মানে আপনার আমার আচরণটা প্রভাবিত হয়, মানে আচরণটা কেমন আর হবে এটা সেটা কিন্তু ভাইয়া এটা তো বাহ্যিক আচরণ, হ্যাঁ, বাহ্যিক। আপনি ব্যক্তিক বলছেন। বাহ্যিক, হ্যাঁ বাহ্যিক। দেখেন, বাহ্যিক আচরণটা প্রভাবিত হয়, মানে এটা আমরা পুরোটা পড়ি আগে, তার বুঝবো। প্রভাবিত হয় মানুষের চারপাশের জগতের উপর তার কেন্দ্রীভূত মনোযোগের কারণে। দেখেন, হুট করে একটা ঘটনা ঘটলো, হুট করে আপনি ঘরের থেকে বের হয়ে আপনি চিৎকার করে উঠলেন, বা আপনি খারাপ ব্যবহার করলেন কারোর সাথে, বা আপনি তাৎক্ষণিকভাবে যে কাজটা করলেন, সেটা কিন্তু আপনার পরিবেশের একটা উপাদান বা একটা ঘটনা দেখে। হ্যাঁ, তার মানে পরিবেশের উপর আপনার আমার যে কেন্দ্রীভূত মনোযোগ, সেই কারণে আমাদের বাহ্যিক আচরণটা প্রভাবিত হয়। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির আচরণকে ব্যাখ্যা করে তার পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে। আচ্ছা, আপনি আপনার প্রতিবেশীর আচরণটা ঘরের ভিতরে এসে আপনি ব্যাখ্যা করলেন যে লোকটা ভালো না বা ভালো, সেটা কেন করলেন? কারণ পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই কিন্তু করা লাগছে। তার মানে এখানে 2টা জিনিস বলছে। একটা হচ্ছে, আমার ব্যাখ্যায় ভুল হলে কেউ বলে দিবেন, ঠিক আছে? আমরা শিখতে আসছি এখানে সবাই। বাহ্যিক আচরণ প্রভাবিত হয় মানুষের চারপাশের জগতের উপরে তার কেন্দ্রীভূত মনোযোগের কারণে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির আচরণকে কিভাবে ব্যাখ্যা করবে বলেন? ব্যাখ্যা করবে হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে। অভ্যন্তরীণ ও বাহ্যিক আচরণ মূলত 3টি উপাদানের উপর নির্ভর করে। অভ্যন্তরীণ এবং বাহ্যিক আচরণ কয়টি উপাদানের উপর নির্ভর করে? 3টি উপায়। আচ্ছা, 3টি। এইখানে দ্বিতীয় পয়েন্টে কিন্তু আমরা আবার 3টা ছোট ছোট পয়েন্টস দিব, ঠিক আছে? 3টিটা কি? ওই যে 3টিটা কিন্তু নতুন করে কিছু না। স্বতন্ত্রতা, সর্বজনীনতা, ধারাবাহিকতা। এটা কোথায় আছে ভাই? মাঝে আছে, চিত্রে মাঝে আছে, তাই না? চার্টে। আচ্ছা, দেখ,
তাইলে আমরা যে চিত্র আঁকবো, চিত্রটা আঁকতে পারলে ব্যাখ্যাটা চিত্র থেকে ক্লিয়ার। এবার দেখেন স্বতন্ত্রতা কি। এট্রিবিউশন তথ্যে স্বতন্ত্রতা বলতে বোঝায় ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে একজন ব্যক্তির ভিন্ন ভিন্ন আচরণ করাকে। স্বতন্ত্রতা মানে তো বুঝেন, স্বতন্ত্র মানে কি আপনি আর আমি পৃথক, আপনি আর আমি এক না, এটা হচ্ছে স্বতন্ত্রতা। নিরপেক্ষতা। এট্রিবিউশন তথ্যে স্বতন্ত্রতা বলতে বোঝায় ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে একজন ব্যক্তির ভিন্ন আচরণ করাকে। একটা বাক্য ক্লিয়ার। আমরা সর্বজনীনতা কি দেখি, যদি সবাই একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়, সবাই একইভাবে প্রতিক্রিয়া জানায়, একটা ঘটনা ঘটলো বা আপনার অফিসে সবাই, আপনারা কর্মী, আমরা কর্মী, এখন অফিসে একটা ঘটনা ঘটলো, সেখানে সবাই সমানভাবে ভূমিকা রাখতেছে, তাহলে এটা হচ্ছে সর্বজনীনতা। সবাই পার্টিসিপেন্ট করতেছে, তাহলে এটা হলো সর্বজনীনতা। আমরা যদি একই রকম পরিস্থিতির মুখোমুখি হই, সবাই একইভাবে প্রতিক্রিয়া জানাই, তাহলে আমরা বলতে পারি আচরণটি কি সর্বজনীন। ঠিক আছে। আচ্ছা, ধারাবাহিকতাটা কি। ধারাবাহিকতা বলতে বোঝায় একজন ব্যক্তির ক্রিয়া বা আচরণে ধারাবাহিকতা আছে কিনা। একজন ব্যক্তির ক্রিয়া বা আচরণে ক্রিয়া মানে তো বুঝেন প্রতিক্রিয়া, ক্রিয়া বা কাজ, আচরণে ধারাবাহিকতা আছে কিনা, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যক্তি একইভাবে সাড়া প্রদান করে কিনা, এই তথ্যে সেটা পর্যবেক্ষণ করা হয়। ধারাবাহিকতা মানে কি, আপনি যে আচরণটা করতেছেন ভাই, ওইটা কি প্রতিনিয়ত রেগুলার হয় কিনা, করেন? রেগুলার হয় কিনা। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, তো বল। রেগুলার কি ওই আচরণ করতেছেন বা রেগুলার কি ওই কাজটা করতেছেন, তাহলে ওটা বুঝতে হবে যে আপনার অভ্যাস হয়ে গেছে ওই আচরণটা করা, বা আপনি ওটাই অভ্যস্ত। তাইলে আমরা বুঝতে পারলাম। এখন বলেন তো, এই প্রশ্নটা আসলে কে কে লিখতে পারবেন, আমাকে একটু বলেন, ইনশাআল্লাহ 30 পারবো, সেকেন্ডে বলেন। পারবেন? ইনশাআল্লাহ পারবো। জি। এখন যদি বই বন্ধ করে প্রশ্ন দেই, আপনি অন্তত 8-এর ভিতরে 5 পাওয়ার মতো লিখে দিতে আসতে পারবেন না? হ্যাঁ বানাইতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এইটা হচ্ছে গ্রুপ স্টাডি। এই দেখেন, এখন কিন্তু হয়তো আমারও পড়া হতো না অফিস থেকে এসে, আমি আপনাদের সাথে বসছি তাই হয়েছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আমরা সবাই সার্টিফিকেটটা নিয়ে চলে যাবো, কারোর সাথে কারো কথা হবে না, দেখা হবে না হয়তো বা। জাস্ট অনুরোধ হচ্ছে, আপনার 10টা মিনিট অফিস টাইমের বাইরে একটু টাইম বের করে ওই যে আপনার বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে একটু বলে দিন, নিজেদের গ্রুপে থাকলে একটু বলে দিন যে আমরা হাই হ্যালো বা আড্ডা দেবার গ্রুপ না, আমরা পড়াশোনা করার একটা গ্রুপ পাইছি, সেখানে আমরা চলেন যাই। সবাই চলে আসবেন, ঠিক আছে? অথবা আমার নাম্বারটা দিয়ে দিবেন, আমি ঢুকাই দিব তাদের। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন হয়ে গেল। এখন আমরা তো রমজানের কারণে 30 মিনিট করে ফেলছিলাম আমাদের পড়াশোনা, এখন তো আমাদের তো পড়তে হবে। এখন আপনারা কি চান কেটে দেই নাকি আরো সময় পড়ি? পড়ি। না, আরেকটু পরে। আচ্ছা ঠিক আছে, এখন আর একটু পড়ি। ঠিক আছে, এই অধ্যায়ে কয়টা প্রশ্ন আছে? 2টা। কয়টা প্রশ্ন আছে আমি একটু দেখি। 5টা। দেখেন এই অধ্যায়ে, আচ্ছা এই এই অধ্যায় অধ্যায়ে আমি প্রশ্ন বলি, এই আছে। অধ্যায়ে বই, আচ্ছা সাজেশনে কয়টা আছে বলেন? সাজেশনে 5টা আছে। 5টা। আচ্ছা, এখন কয়টা আমরা বইতে উত্তর হুবহু এই মুহূর্তে আছে সেটা হচ্ছে আমি বলি। একটা আমরা এই যে পড়লাম যেটা, এটা আছে। আর হচ্ছে 2 নম্বরটাও 30 আছে, 2 পৃষ্ঠা দেখেন, নম্বরটাও আছে। হ্যাঁ 30 পৃষ্ঠা দেখেন, সংগঠনে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, এটা আছে, পাইছেন? 2টা প্রশ্ন আছে আর নাই। মোট কয়টা প্রশ্ন আছে বললেন সাজেশনে? 5টা। 5টা। 5টা কিন্তু। আচ্ছা কিন্তু আমি এখানে 2টা প্রশ্ন বইতে হুবহু আছে, আর 5টা, আর 3টা। আমি কোন 3টা, আমি একটু সাজেশনে যাই, দাঁড়ান একটু, 1 মিনিট দেখেন। আচ্ছা, মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়, 1 এবং 2 আছে। মানুষ বাস্তবতা দেখে তাই প্রত্যক্ষণ করে, আপনি কি একমত? এইটা অনুশীলনীতে আছে কিন্তু বইতে হুবহু নাই, তবে বইতে এটা আছে কিন্তু হুবহু নাই। এখন হুবহু এটা আমার উত্তর বোধহয় আমার ওয়েবসাইটে উত্তরটা দেওয়া আছে বোধহয়। সিদ্ধান্ত গ্রহণের যুক্তিসঙ্গত প্রক্রিয়া থাকলেও বেশিরভাগ সময় তা উপেক্ষিত হয়। আপনি কি একমত? এটা কিন্তু ব্যাখ্যা, মানে আমরা যে বিষয়গুলো মূল বইতে পড়বো তার উপর ভিত্তি করে আপনাকে বানাই লিখতে হবে, আমাকে বানাই লিখতে হবে। এখন বানাই যদি আমরা লিখতে দিই, তোমরা কর্মজীবী, ওটার উত্তর আমার ওয়েবসাইটে দেওয়া আছে, অথবা আমার হ্যান্ড নোট আছে। আপনার ওয়েবসাইটটা দিব, আপনাদের হ্যান্ড নোটটা যদি না দিই ওয়েবসাইটটা পাবেন। আচ্ছা, তাহলে 2টা হলো। আর 5 নম্বর প্রশ্নটা কি, প্রত্যক্ষণ কি ও 3টি প্রভাব বিস্তারের উপাদান। এটা কোথায় আছে দেখেন, বলেন সবাই, প্রত্যক্ষণ কি? আচ্ছা অনুশীলনে এটা, 3টা করে। হ্যাঁ রাইট, এটা আছে 26-27 পৃষ্ঠা। 26-27 পৃষ্ঠা। তার মানে 26-27। আমরা 3টা প্রশ্ন বইতে হুবহু পাইছি, আর 2টা পাইনি। তাহলে আজকে কি আমরা 3টাই পড়ে উঠবো? ইনশাআল্লাহ। আচ্ছা তিনটাই শেষ ঠিক করে আছে। দিই ভাই। আচ্ছা, তাহলে একটা বই, আমাদের একটা ইউনিট কিন্তু শেষ হয়ে যায়, আর বাকি 2টা আমরা ওই যে অন্য দিন পড়বো, যেহেতু বইতে হুবহু নাই, ওটা আপনাদের দিয়ে দেবো, তারপরে আমরা পড়বো। ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা 30 নাম্বার পৃষ্ঠা পড়ি। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়া হয় কিভাবে, এটা পড়ি আগে দেখেন। আচ্ছা, একটু 30 সেকেন্ড একটু ব্রেক নেই, একটু পানি খাই।
আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা এভাবে পড়বো। আচ্ছা দেখেন 2 নম্বর প্রশ্নটা পড়ি। দেখেন, আমার একটা দিনে বোধহয় যারা অষ্টম ব্যাচের আমরা আছি, আমাদের বোধহয় ঈদের পরে 11 তারিখে যদি পরীক্ষা হয়, তাহলে ঈদের আগের দিনে অর্থাৎ চাঁদ রাত পর্যন্ত আমাদের সবগুলো বই পড়ে শেষ করে ফেলানো উচিত। ঠিক আছে? অথবা ঈদের ছুটিতে আপনি বাড়ি যাবার আগে বা আপনার ছুটি কাটানো শুরু হওয়ার আগে শেষ করা উচিত। ছুটির ভিতর হয়তো পড়তে পারবেন না, ছুটির পরে এসে আপনি প্রথম যে পরীক্ষাটা 11 তারিখে যদি হয়, প্রথম যে পরীক্ষাটা ওইটা শুধু ওই সপ্তাহ ধরে রুটিন দিলে ওইটা সপ্তাহ ধরে পড়বেন। তার মানে বুঝেন যে কতটা, মানে 7-8 ঘন্টা পড়তে হবে যদি সত্যিকার অর্থে পরীক্ষা দিতে চান। ঠিক আছে? আচ্ছা দেখেন, এবার 30 নম্বর পৃষ্ঠা পড়ি। সংগঠনে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। এইটায় 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টে 7টাই দিতে হবে যদি 8 মার্কে গ নম্বরে আসে। কারণ 8 মার্ক হলে অন্তত 8টি পয়েন্টস অথবা মিনিমাম 10টা দিতে হবে। ঠিক আছে? এটা যে স্যারেরা বলেন, আপনাদের স্যারেরাও বলেন। আর একটা জিনিস, এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু সুস্পষ্ট ভাবে বলছে যে একটা সিদ্ধান্ত নিতে গেলে 7টা ধাপ অনুসরণ করতে হয়। তার মানে আপনি একটা কমাই দিতে পারেন না, বাড়াইও দিতে পারেন না। আমি বলছিলাম যে পরিসংখ্যান এবং সাংগঠনিক আচরণটা হচ্ছে টেকনিক্যাল সাবজেক্ট, এইটা বুঝতে পারলে ফুল মার্কস, বুঝতে না পারলে দেখে ভয় লাগে। এখানে 7টা আছে, মানে 7টা থেকে ঢুকাইতে পারবে না, বাদ দিতে পারবে না, তার মানে আপনার কোনো চিন্তা নাই, খালি পড়লেই হবে। আমরা এবার পড়ি। দেখেন, সংগঠনে কর্মরত ব্যক্তিরা সিদ্ধান্ত, এই আরেকটা জিনিস বলি, ওই ভূমিকা এবং উপসংহার মোটা করে দিলে আপনার টাইম খেয়ে ফেলবে। ভূমিকা এবং উপসংহার 2টা লাইন বাঁচবেন, ওই 2টা লাইন মুখস্থ করে হুবহু দেওয়ার চেষ্টা করবেন, 2টা বা 3টা বাক্য। এবার দেখেন, সংগঠনে কর্মরত ব্যক্তিরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িত থাকে, এটা আমরা দিব। আচ্ছা, এবার দ্বিতীয় বাক্যটা আমরা দিব না, আমরা এখানে স্বতন্ত্র একটা, যদিও প্রত্যক্ষণের ইউনিট স্বতন্ত্র একটা অধ্যায় পড়তেছি, দ্বিতীয় বাক্যটা আমি দিব না, আমি দ্বিতীয় বাক্যটা আমি কেটে দেই, কারণ আমাদের অত কিছু দেওয়ার সময় নাই। তৃতীয় বাক্যটা দিব, সিদ্ধান্ত গ্রহণের যুক্তিসঙ্গত প্রক্রিয়া থাকলেও বেশিরভাগ সময় তা উপেক্ষিত হয়। এখানে ব্যক্তির প্রত্যক্ষণ অনেকাংশে ভূমিকা রাখে। এই 3টা বাক্য দিব আমি, ভূমিকা রাখে। তারপরে ইংরেজি বাক্যটা আমি দিব না, কারণ এটা মুখস্থ করতে গেলে অনেকে ভুলে যাব, এটা আমি দিব না। আমি 3টা বাক্য লিখবো ভূমিকায়। দেখেন, মুখস্থ বলি, সংগঠনে কর্মরত ব্যক্তিরা সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত থাকেন, সিদ্ধান্ত গ্রহণের যুক্তিসঙ্গত প্রক্রিয়া থাকলেও বেশিরভাগ সময় তা উপেক্ষিত হয়। আরেকটা বাক্য কি, এখানে ব্যক্তির প্রত্যক্ষণ অনেকাংশে ভূমিকা রাখে। হ্যালো হ্যালো, জি হ্যালো, ভয়েস কি শোনা যায়? জি শোনা যায়, আমার ইনভাইটটা শোনা যাচ্ছে না। হয়তো বা ডিসকানেক্ট বা এবার শোনা যাবে। আমার ওয়াইফাইটা চলে গেছে, আমি মোবাইল ডাটা দিয়ে ওই ল্যাপটপে কানেক্ট করলাম, তো এই জন্য একটু সময় লাগলো। আচ্ছা, এবার দেখেন, আমরা ভূমিকা কি দিব সেটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে? এবার এখানে লিখছে সংগঠনে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। আপনি আলাদাভাবে 7টা পয়েন্ট আগে দিয়ে নিবেন নাকি দিবেন না, বলেন তো কেউ একজন আমাকে। আলাদা বুঝি দিয়ে নিলে ভালো হবে। দেখেন, আচ্ছা দিয়ে নিলে ভালো হবে না? আচ্ছা, বিভিন্ন মত আসবে, কোনো সমস্যা নাই, সবাই মত দেন। আচ্ছা, এখন দিয়ে দিলে ওই যে মানে যেহেতু এর অনেক লেখা, যদি কারো হাতে মনে করেন সময় আছে তাহলে সে দিবেন, যদি মনে করেন সময় নাই তাহলে লিখবেন নিম্নোক্ত প্রক্রিয়ার মাধ্যমে সংগঠন তার বেশিরভাগ সিদ্ধান্ত নিয়ে থাকে বলে আপনি ওই 7টা আলাদাভাবে না দিয়ে
মানে পয়েন্ট প্যারা আকারে চলে যাবেন, ঠিক আছে? আচ্ছা এবার আমরা 7টা মুখস্থ করব, ঠিক আছে? খালি রিডিং পড়ে গেলে হবে না, আমাদের জায়গায় বসে পড়ে ওঠার নাম হচ্ছে আমাদের গ্রুপ স্টাডি। এখন তাহলে আমরা 7টা একটু পড়ি। দেখেন, আমরা একটু আগে পড়ার আগে একটা জিনিস খেয়াল রাখবো। আপনি আপনার একটা সমস্যার কথা চিন্তা করেন, আপনার সমস্যাটাকে যৌক্তিকভাবে বৈজ্ঞানিকভাবে সমাধান করতে গেলে প্রথমে আপনাকে কি করতে হয়, ধারাবাহিকভাবে কি কি কাজ করতে হয়, সেটা যদি মনে থাকে তাহলে এই 7টা মনে থাকবে, পরীক্ষায় ভুলবেন না। দেখেন, একটা হচ্ছে, আচ্ছা টেলিগ্রামে আমরা যে ক্লাস করতেছি, টেলিগ্রামে ক্লাসটায় কি কি সমস্যা সেটা প্রথমে আগে চিহ্নিত করতে হবে, ঠিক না? এবং এই সমস্যাগুলোকে ডিফাইন করতে হবে। 2 নম্বরে কি আছে, সমস্যার শ্রেণী বিভাগ করতে হবে। টেলিগ্রামে ভালো করে সাউন্ড শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, লোক কম হচ্ছে, এই সমস্যাগুলো কি করতে হবে, লিস্টেড, ঠিক না? 1 2 গেল, প্রথমে সমস্যা চিহ্নিত করবেন, 2 নম্বরে সমস্যা আপনি তালিকাবদ্ধ করবেন, গেল। 3 নম্বরে কি করবেন, দেখেন, আপনি সমস্যাটা যে সমাধান করবেন তার জন্য কিন্তু বিভিন্ন পথ আছে, একভাবে কিন্তু সমস্যার সমাধান হয় না, বিভিন্ন পথে কিন্তু সমস্যার সমাধান করা যায়, বা বিভিন্ন পথে যে কোনো একটাকে বেছে নেওয়া যায়। তাহলে আপনি 3 নম্বরে বিকল্প পন্থা নির্ধারণ করবেন, মানে এইভাবে সমস্যার সমাধানটা না হলে তাহলে বিকল্প কি আছে সেইটা। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে বিকল্প সমূহ মূল্যায়ন। যেমন আমরা যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ক্লাস গ্রুপ স্টাডি শুরু করছিলাম, তখন সেখানে অনেক আপা, অনেক ভাই রিক্সার শব্দ শোনাতেন, অনেক আপা থালবাটির শব্দ শোনাইতেন, বাচ্চাদের চিৎকার চেঁচামেচি আসতো। আমরা সেখানে 575 জন ভাই বোনের ভিতরে প্রায় 40-45 জন, সরি 32 জনের বেশি জয়েন হওয়া যায় না, 32 জন জয়েন হয়ে গেছে, ফুল হয়ে গেছে হোয়াটসঅ্যাপ। এর ভিতরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়তাম রমজানের আগে। আপনারা জানেন অনেকে থালবাটি ঠুং ঠাং শব্দ আসতেছে, বাচ্চার চিৎকার করতেছে, এত যে নাম ধরে বলতেছি আপা আপা, বা ভাই একটু শব্দ বন্ধ করেন, আমরা চাকরি করে আসছি, আমরা ঘুমাবো, আমরা পড়তে পারতেছি না, কোনো রেসপন্স নাই। 1 ঘন্টা ধরে উনি থালবাটির শব্দ শোনাইছে, ঠিক আছে? এখানে যদি সেই আপা থেকে থাকেন ক্ষমা করবেন, ঠিক আছে, মজা করলাম আর কি। আচ্ছা, সমস্যার কারণে আমরা কি করলাম, টেলিগ্রাম গ্রুপে চলে আসলাম। তো টেলিগ্রাম গ্রুপেও কিন্তু নেটওয়ার্কের প্রবলেম ছিল, এখন কিন্তু প্রবলেমটা নাই। তাই বিকল্প খুঁজতে খুঁজতে আমরা একটা সমাধান পাইছি। এখানে বিকল্প সমূহ মূল্যায়নের কথা বলছে 4 নম্বরে। 5 নম্বরে বলছে যথাযথ বিকল্প গ্রহণ। মানে কি, এই দেখেন, টেলিগ্রামে করব নাকি গুগল মিটে করব নাকি জুমে করব, এটা আমাদের বিকল্প ছিল। বিকল্প সমূহ, বিকল্প পন্থা আমরা নির্ধারণ করলাম, তারপরে এই বিকল্পগুলোকে মূল্যায়ন করলাম যে কোনটা ভালো হবে। মূল্যায়ন করার পরে আমরা যথাযথ একটা বিকল্প গ্রহণ করলাম। যথাযথ বিকল্পটা ছিল আমাদের টেলিগ্রাম গ্রুপ। 6 নম্বর সিদ্ধান্ত বাস্তবায়ন। আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে ক্লাস করব, এটা কিন্তু ফাইনালি আমরা ডিসিশনটা একবারে আমরা বাস্তবায়ন করে ফেলছি। 7 নম্বরে কি বলছে, অনুবর্তন ও মূল্যায়ন। এটা সম্ভবত যদি কোনো সমস্যা হয়, আশানুরূপ ফল হচ্ছে না, টেলিগ্রাম গ্রুপের সিদ্ধান্ত নিয়ে ফেলছি, বাস্তবায়ন করতেছি, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না, তাহলে আমরা যে মূল্যায়নের তালিকা করছিলাম না, যে গুগল মিটে করব নাকি জুমে করব, ওই তালিকা ধরে আবার দ্বিতীয় একটা অপশনে আমরা চলে যেতে পারবো। যদি আপনার সমস্যার বেলায় এরকম হয় যে আপনি সমস্যা সমাধান করে ফেলছেন, কিন্তু সমাধান করার পরও দেখতেন যে আবার সমস্যা হচ্ছে, তাহলে ওটা থেকে আর ওই সমাধান থেকে যদি আর বের হতে না পারেন, তাহলে আপনার ওই সমাধানটা বিজ্ঞানসম্মত হয় নাই, ঠিক আছে? সমাধান থেকে, ভুল সমাধান থেকে বের হয়ে এসে ভালো সমাধান নেবার জন্য যে বিকল্প পন্থা, সেটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। তাইলে এবার বলেন, 7 নম্বর পয়েন্ট বুঝে যেহেতু ফেলছি, আমরা কি লিখতে পারবো না? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবার তাহলে মুখস্থ বলবেন কেউ 7টা পয়েন্ট ধারাবাহিক ভাবে। সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণ, সমস্যা শ্রেণী বিভাগ, বিকল্প পন্থা নির্ধারণ, বিকল্প সমূহ মূল্যায়ন, বিকল্প গ্রহণ, সিদ্ধান্ত বাস্তবায়ন, অনুবর্তন ও মূল্যায়ন। আচ্ছা, তাহলে আর কেউ বলবেন? আচ্ছা, এবার আমি বলি, তাহলে শুনেন আমারটা হয় কিনা। বলেন বলেন বলেন, সাজান ভাই বলেন। প্রথম হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ, তারপর হচ্ছে 2 নম্বরের সমস্যা শ্রেণী বিভাগ, তারপর বিকল্প 3 নম্বর বিকল্প পন্থা নির্ধারণ, বিকল্প সমূহ মূল্যায়ন, যথাযথ বিকল্প গ্রহণ, সিদ্ধান্ত বাস্তবায়ন। আর 7 নম্বরটা হচ্ছে
অনুবর্তন ও মূল্যায়ন। আচ্ছা, রাইট, ঠিক আছে। এখানে একটা জিনিস কি দেখেন, মাঝের তিনটা বিকল্প নিয়ে তিনটা দিতে গিয়ে কারোটা মিসিং না হয়ে যায়। এবার তাহলে আমি একটু বলি, দেখেন তো হয় কিনা। 1 নাম্বার হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণ। 2 নাম্বারে হচ্ছে সমস্যার শ্রেণী বিভাগ। প্রথম দুইটা সমস্যা নিয়ে আমি কেমনে মুখস্থ করতে, দেখেন প্রথম দুইটা সমস্যা নিয়ে পরের তিনটা বিকল্প নিয়ে কয়টা হলো, 5টা। আর শেষেরটা একটা হচ্ছে সিদ্ধান্ত, আর একটা হচ্ছে আবার ফিরে আসা, অনুবর্তন। তাহলে প্রথম হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ এবং সংজ্ঞায়িতকরণ, দ্বিতীয় হচ্ছে সমস্যা আপনার শ্রেণী বিভাগ, 3 নম্বরে বিকল্প নিয়ে তিনটা, একটা হচ্ছে আপনার কি এটা বিকল্প পন্থা নির্ধারণ, তারপর হচ্ছে বিকল্প সমূহ মূল্যায়ন, তারপর হচ্ছে যথাযথ বিকল্প গ্রহণ, এরপরে হচ্ছে শেষের দুইটা হচ্ছে বাস্তবায়ন, আর লাস্টেরটা হচ্ছে অনুবর্তন বা আপনার ওটাকে কি বলে মূল্যায়ন। তাহলে আপনাদের 7টা কিভাবে বুঝতে পারবেন, প্রথম দুইটা সমস্যা নিয়ে, পরের তিনটা হচ্ছে মূল্যায়ন নিয়ে, নাকি সরি বিকল্প নিয়ে, পরের শেষেরটা হচ্ছে বাস্তবায়ন, আর একটা হচ্ছে ওই যে আবার ফিরে আসা বাস্তবায়নের সমস্যা হইলে। তাহলে 7টায় যে মুখস্থ আমরা গ্রুপ স্টাডি করার মাধ্যমে শেষ করে দিলাম বিষয়টা। আচ্ছা, এবার ভিতরের পয়েন্ট আপনি বানাই লিখবেন। মুখস্থ যেটুকু করবেন করে ফেলছেন, এখন বানাই লিখবেন ভিতরেরটা। ভিতরেরটা আমরা একটু পড়ি, একবার পড়বো আরেকবার। মার্জিয়া আপা কিছু বলতে চান নাকি, খালি বলেন তো কিছু একটু বলুন। এটা কি আমি এই 7টা একটু বলি। অবশ্যই বলেন। সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়ন, সমস্যা শ্রেণী বিন্যাস, সমস্যা শ্রেণী বিভাগ, তারপর হলো বিকল্প পন্থা নির্ধারণ, তারপর হলো বিকল্প সমূহ মূল্যায়ন, তবে যথাযথ বিকল্প মূল্যায়ন, যথাযথ বিকল্প গ্রহণ, এই 3টাই সমস্যা যাচ্ছে, সিদ্ধান্ত বাস্তবায়ন, অনুবর্তন ও মূল্যায়ন। হয়েছে? সবাই দেখছেন হয়েছে? আপারটা একটু ভুল হয়েছে মাঝখানে। আচ্ছা, ওকে, মানে এটা প্রথম দুইটা সমস্যা নিয়ে, পরের তিনটা বিকল্প নিয়ে, পরের দুইটা হচ্ছে কি আলাদা বিষয়, সিদ্ধান্ত গ্রহণ, আর একটা হচ্ছে সিদ্ধান্ত বাস্তবায়ন, আর একটা হচ্ছে ওই যে মূল্যায়ন। তাহলে নিচের গুলো একটু পড়ি, দেখেন নিচে কি বলছে। সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণ। আমার কথা শোনা যায়? আচ্ছা, সংগঠনের বর্তমান অবস্থা ও ভবিষ্যতে প্রত্যাশিত বিষয়বস্তু এ দুয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করাই হলো সাংগঠনিক সমস্যা। এটা যেহেতু আমরা সংগঠন পড়ি, প্রতিষ্ঠান পড়ি, আর এখানে তো সংগঠনের কথাই বলছে, তাইলে আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফে সংগঠনের আলোকে ব্যাখ্যা করবেন। সংগঠনের বর্তমান অবস্থা ও ভবিষ্যতে প্রত্যাশিত বিষয়বস্তু এ দুয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করাই হলো সাংগঠনিক সমস্যা। সুন্দর একটা সংজ্ঞা দিচ্ছে সমস্যার। আমরা যদি ধরি যে আমাদের ফ্যামিলির বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে কি চাই, এ দুয়ের মাঝে যে পার্থক্য, সেটাই হচ্ছে আমাদের সমস্যা। আমাদের বর্তমান এবং ভবিষ্যতের যে পার্থক্য, ভবিষ্যতে ভালো চাই, বর্তমানে সমস্যা, এই দুয়ের মাঝের যেটা, সেটা কি সমস্যা, সাংগঠনিক সমস্যা। হ্যাঁ, এক্ষেত্রে সমস্যা খুঁজে বের করতে হবে এবং সমস্যা নির্ণয়পূর্বক সম্ভাব্য সমাধান বের করা জরুরি। আমি খুব একটা মজার জিনিস পেয়ে গেছি এখানে। এই প্যারাগ্রাফটা আমার মুখস্থ হয়ে গেছে, আপনাদেরও হবে। দেখেন এখানে আমি পাইছি যে একটি সংগঠনের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে কাঙ্ক্ষিত যে অবস্থা বা প্রত্যাশা, সে দুয়ের মধ্যে যে পার্থক্য, সেটাই হলো তার সাংগঠনিক সমস্যা। আর এই সমস্যা দূর করার জন্য কি করতে হবে, ওই যে সমস্যা চিহ্নিতকরণ করতে হবে বা খুঁজে বের করতে হবে এবং সমস্যা সমাধানের পথ বের করতে হবে। তাহলে প্রথম পয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় পয়েন্টে যাই। সমস্যার শ্রেণী বিভাগ। দেখেন, সমস্যা চিহ্নিত সংজ্ঞায়িত করার পর সমস্যাগুলোকে প্রকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগ করতে হবে। এটা তো আমরা কমন বিষয়, প্রথম নাম্বারে আমরা কি করছি, শ্রেণী বিভাগ করছি। তাই প্রথমে বলছে শ্রেণী বিভাগ এবং চিহ্নিত করার পর আপনাকে কি করতে হবে, চিহ্নিত এবং সংজ্ঞায়িত করার পর আপনাকে সমস্যার শ্রেণী বিভাগ করতে হবে। শ্রেণী বিভাগ সঠিক না হলে কার্যকর সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাহলে 2 নম্বরে তো কিছুই বলে নাই, বলছে প্রথম নম্বরে যেটা করছেন সেটা করার পরে আপনি শ্রেণী বিভাগ করেন
এবং শ্রেণী বিভাগে যদি ভুল হয় তাহলে সিদ্ধান্ত নিতে পারবেন না। 2 নম্বর এটা বলছে। তাহলে 2 নাম্বারটা তো একবার হয়ে গেল। তাহলে 3 নম্বরে যাই। দেখেন 2 নাম্বার 1 এবং 2 মুখস্থ বলতে পারবেন সবাই? যদি বলতে না পারেন আমি আরেকবার বলবো, আমি কায়দা করে ধরাই দেবো, আমি প্রত্যেকটা বাক্য কায়দা করে ধরাই দেবো, ঠিক আছে? যেহেতু আমরা সবাই ওই ক্লাস 4-5 এর মতন পড়তে হবে অনেকের জন্য, কারণ অনেকে কর্মজীবী প্লাস অনেক বছর গ্যাপ দিয়ে লেখাপড়ায় আমরা আসছি, অনেকে হয়তো অনেকে, হ্যাঁ, এই জন্য। আচ্ছা 2টা শেষ। এবার 3 নম্বরে কি বলছে দেখেন, বিকল্প পন্থা নির্ধারণ। সমস্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণকারীকে সমস্যা সমাধানের লক্ষ্যে কতিপয় বিকল্প পন্থা স্থির করতে হবে। বিকল্প পন্থা নির্ধারণ, ওই কথাটাই বড় করে বলছে। কি বলছে? সমস্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণকারীকে সমস্যা সমাধানের লক্ষ্যে কতিপয় বিকল্প পন্থা নির্ধারণ স্থির করতে হবে। এই বাক্যটাই প্রথম কথা, মূল কথা, এটাই দিবেন। দেবার পরে দ্বিতীয় বাক্যটা কি বলছে? দ্বিতীয় বাক্যটা বড় বাক্য, জটিল বাক্য, এটা দিবেন না, এটাকে সহজ করেন। সমস্যার বিকল্প পন্থা নির্ধারণের ক্ষেত্রে গবেষককে বা নির্ধারককে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। শেষ কথা। 3 নম্বর পয়েন্টে কি বলবেন আবার বলবো? হ্যাঁ বলেন। দেখেন, সমস্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার পর সিদ্ধান্ত গ্রহণকারীকে সমস্যা সমাধানের জন্য বিকল্প পন্থাসমূহ নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে বিকল্প পন্থা নির্ধারণকারীকে বা গবেষককে দূরদৃষ্টি সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন এবং সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে। প্রথমে আপনি বললেন, প্রথম 3 নম্বর পয়েন্টের হিন্টস, শিরোনামটা, টাইটেলটা যা, সেই কথাটাকেই আপনি বড় করে প্রথম বাক্যে বলে দিলেন। দ্বিতীয় বাক্যে বললেন যে যিনি সিদ্ধান্ত মানে বিকল্প পন্থা নির্ধারণ করবেন, নির্ধারক বা সিদ্ধান্ত গ্রহণকারী, তাকে খুব বিচক্ষণ হতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং তাকে তার দূরদৃষ্টি থাকতে হবে। তাহলে 3 নাম্বারটা কিন্তু শেষ। আচ্ছা, এবার 4 নম্বরে যাই। দেখেন 3 নম্বর ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন এবার ওই যে মার্জিয়া আপা, সুমি আপা, আপনার বইয়ের পৃষ্ঠা পান নাই, এখন তো পাইছেন বোধহয়, না? এখন তো ক্লাসে আছেন, অনেক আগের মেসেজ দেখি নাই। আচ্ছা এবার দেখেন 4 নম্বরে কি বলছে, বিকল্প সমূহ মূল্যায়ন। মানে আমরা যে বিকল্প পন্থা 3 নম্বরে নির্ধারণ করলাম না, হ্যাঁ 3 নম্বরে যে বিকল্প পন্থা নির্ধারণ করছি, ওই বিকল্প পন্থা সমূহ আমরা পরীক্ষা নিরীক্ষা করব। মূল্যায়নের মানদণ্ড আছে, কিন্তু আপনি একটা বিকল্প বের করলেন, ওটাকে মূল্যায়ন করতে গেলে বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত নেয়। আমরা ব্যক্তিরা হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলে উঠ করে, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু বিভিন্ন মানদণ্ডের উপর যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়। এখানে আপনি কি বলবেন? এটা বড় প্যারা। আপনি এখানে কি বলবেন দেখেন, আমি বলি। ইতিপূর্বে স্থিরকৃত বিকল্প সমূহকে এ পর্যায়ে মূল্যায়ন তথা পরীক্ষা নিরীক্ষা করা হয়। মূল্যায়নের মানদণ্ড ফলো করতে হবে। দেখেন, মূল্যায়নের মানদণ্ড ফলো করতে হবে, মূল্যায়নের জন্য মানদণ্ড স্থির করতে হবে। তবে 2টা বাক্য কিন্তু হয়ে গেল। প্রথম বাক্যটা বই থেকে হুবহু দিবেন, দ্বিতীয় বাক্যটা বানাই লিখবেন, তৃতীয় বাক্যটা আবার হুবহু দিবেন, তৃতীয় বাক্যটা মুখস্থ করতে হবে। দেখেন, তবে প্রত্যাশিত ফলাফলের সাথে 4টা জিনিস মুখস্থ করেন। দেখেন 1 নাম্বার কি বলছে, প্রত্যাশিত ফলাফলের সাথে ঝুঁকির অনুপাত মানে কি? বিকল্প মনে করেন 4টা, একটা হচ্ছে টেলিগ্রাম, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, একটা হচ্ছে গুগল মিট, আর একটা হচ্ছে জুম। এখন এই 4টার ভিতরে ঝুঁকির অনুপাত, কোনটায় ঝুঁকি আছে, লোক কম। যেমন হোয়াটসঅ্যাপে এখন কল দিলে অনেক মানুষ জয়েন হবে, টেলিগ্রামে অনেকে আসতে পারে না, তার মানে। আবার কি গুগল মিটে, জুমে অনেকে অ্যাপ নামাইতে পারে না, অ্যাকাউন্ট খুলতে পারে না, তার মানে ঝুঁকির অনুপাতটা কোথায় বেশি সেটা বের করতে হবে। 2 নম্বর হচ্ছে ফলাফলের সম্ভাব্যতা,
মানে ভালো ফল আসবে কোনটায় বেশি ভালো সম্ভাবনা, ভালো আসার সম্ভাবনা কোনটায় কতটুকু বেশি? টেলিগ্রামে বেশি, আমরা ভালোভাবে ক্লাস করতে পারতেছি। তার মধ্যে সামঞ্জস্য, সুবিধা এবং প্রচেষ্টা, এই দুটার মধ্যে সামঞ্জস্য। সামঞ্জস্য মানে কি? দুটার মধ্যে মিউচুয়াল করা, দুটার মধ্যে মিল খুঁজে পাওয়া, দুইটাকে একসাথে মানে একসাথে একত্রিত করে হ্যাঁ, এখানে বলছে সুবিধা এবং প্রচেষ্টা, এই দুইটা আপনি কি কি সুবিধা পাচ্ছেন এবং আপনার প্রচেষ্টাটা কিরকম হবে বা কিরকম হচ্ছে, এই দুইটা, এটা নিয়ে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বরে কি বলতে দেখেন, প্রাপ্ত সম্পদের সীমাবদ্ধতা ও পরিমাণ। আপনি যে সিদ্ধান্ত নিবেন, টেলিগ্রাম, মনে করেন টেলিগ্রামে পেইড ভার্সন আছে, গুগল মিটে ক্লাস করতে গেলে টাকা দিয়ে ক্লাস আওয়ার কেনা লাগে, তা না হলে 50 মিনিট পর ঘাট ধরে বের করে দেয়। তার মানে এখন আমাদের গুগল মিটে জুমে ক্লাস করতে গেলে টাকা লাগবে, এখন আমরা তো ফ্রি করব, ফ্রি করার জন্য আমাদের আসতে হয়েছে কিসে? টেলিগ্রামে। এর মানে হচ্ছে আমাদের প্রাপ্ত সম্পদের সীমাবদ্ধতা আছে, সম্পদের পরিমাণ কমানোর জন্য টেলিগ্রামে আসছি। তার মানে আমরা বিকল্প সমূহ মূল্যায়ন করব 4টা বিষয়ের উপরে। কি কি মুখস্থ বলি আমি, দেখেন হয় কিনা দেখেন। ঝুঁকির অনুপাত, হচ্ছে কি ফলাফলের সম্ভাব্যতা, 3 নম্বরে হচ্ছে সুবিধা ও প্রচেষ্টার মধ্যে সামঞ্জস্যতা, 4 নম্বরে হচ্ছে কি সম্পদের সীমাবদ্ধতা ও পরিমাণ। এই 4টি মানদণ্ড অনুযায়ী বিকল্প সমূহ মূল্যায়ন করতে হবে। এখন কেউ যদি এই প্যারায় এই 4টা না দিয়ে জাস্ট নিজের মতন করে লিখে দিতে পারেন, তাহলে তার হবে। কেন হবে? আপনার কাছে আপনার স্যার দেখতে চাইবে যে 7টা পয়েন্ট উনি দিচ্ছেন কিনা, দিলেই আপনাকে মার্কস দিয়ে দিবে। ঠিক আছে, এই 4 নম্বর পয়েন্টের ভিতরের গুলো আপনি নিশ্চিতভাবে, এমনকি আমি বা এমনকি আমরা যারা পড়তেছি ভালো করে, তারা যে পারবো এমন গ্যারান্টি নাই। পরীক্ষার হলে সবকিছু মনে থাকে না, যা পড়ে দেয়, সবকিছু লিখে আসতে পারি না। হ্যাঁ, তার মানে আমরা 4 নম্বর লাইনটাই লিখবো এইভাবে। কিভাবে লিখবো, ক্লিয়ার নাকি? আচ্ছা আচ্ছা, এবার তাহলে 5 নম্বরে যাই। হ্যাঁ, আচ্ছা, ইরফান ভাই আজকেই প্রথম জয়েন হলেন নাকি আমাদের সাথে? আমি তো আগে ছিলাম। আচ্ছা, কিন্তু আজকে খুব অ্যাক্টিভ হয়ে গ্রুপ স্টাডি করতেছেন আমাদের সাথে, এই জন্য আর কি ভালো লাগলো। ঠিক আছে, আচ্ছা, অনেকেই আমরা যারা রেগুলার, আব্দুল হাকিম ভাই বোধহয় নতুন আজকে, শেখ সুমি আপা মাঝে মধ্যে আসেন, ফেরদাউস ওয়াহিদ খান, ফেরদাউস ভাই আপনি আজকে নতুন তাই না? ঘুমের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। অনেক সময় কি হয়েছিল জানেন, আপনার রমজানের আগে গ্রুপে 2-3 জন ঘুমাই গেছে একবারে, সেইভাবে যে রাত 3টা-4টার সময় দেখি যে, ফজরের সময় দেখি যে তারা ঘুমানো। ঠিক আছে, ভালো লাগলো আর কি, খুব মজা পাইছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা 5 নাম্বারটা পড়ি। দেখেন, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে, এটা যদি কেউ চান যে চালাইয়ে শুনবেন বই ওপেন করে, তাহলে তারও গ্রুপ স্টাডি হয়ে যাবে। আমরা 5 নাম্বারটা দেখি। দেখেন, যথাযথ বিকল্প গ্রহণ, এইগুলো কিন্তু মোটামোটা প্যারা, এই মোটামোটা কিন্তু দিতে পারবো না পরীক্ষায়। আমি ওই নোট যেটা, আমি হ্যান্ড নোট যেটা বানাইতেছি, সেটা যারা অষ্টম নবম ব্যাচের তাদের হয়তো কাজে লাগবে। আচ্ছা, এই নোটে ওই যেগুলো, ওই যে সংক্ষিপ্ত করে, এগুলো দিতে চাচ্ছিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন 5 নাম্বারটা একটু দেখি। যথাযথ বিকল্প গ্রহণ, বিকল্প নির্বাচনের ক্ষেত্রে একজন ব্যবস্থাপক 3টি মৌলিক পদ্ধতি ব্যবহার করতে পারেন। এই লাইনটা দিব, বিকল্প নির্বাচনের ক্ষেত্রে একজন ব্যবস্থাপক 3টি মৌলিক পদ্ধতি ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে অভিজ্ঞতা, পরীক্ষা এবং গবেষণা ও বিশ্লেষণ। আবার মুখস্থ পড়ি, দেখেন, বিকল্প নির্বাচনের ক্ষেত্রে একজন ব্যবস্থাপক 3টি মৌলিক পন্থা অবলম্বন করতে পারেন। একটা হচ্ছে কি, অভিজ্ঞতা, পরীক্ষা ও গবেষণা বিশ্লেষণ। আচ্ছা, অভিজ্ঞতা, পরীক্ষা, গবেষণা ও বিশ্লেষণ। আবার পড়ি, মুখস্থ দেন তো। বিকল্প নির্বাচনের ক্ষেত্রে একজন ব্যবস্থাপক 3টি মৌলিক পদ্ধতি অনুসরণ করতে পারেন। একটা হচ্ছে অভিজ্ঞতা, আর একটা হচ্ছে পরীক্ষা, একটা হচ্ছে গবেষণা ও মূল্যায়ন, গবেষণা ও বিশ্লেষণ। আচ্ছা আচ্ছা, এই প্রথম বাক্যটা দিতে পারলেই এই বাক্যের খুব ইম্পর্টেন্ট কথা বলা হয়ে যাবে, স্যার খুশি হয়ে যাবেন। এরপরে আপনি নিজের থেকে বানাই লিখেন, এর পরের গুলার মুখস্থ লিখেন না, বই থেকে পড়েন না। আচ্ছা, দেখেন, এই 3টি পদ্ধতির মাধ্যমে বিকল্প
যথাযথ বিকল্প গ্রহণ করতে হবে। নিজের থেকে বানায় লিখেন। প্রথম বাক্যটা দেবার পরে নিজে থেকে লিখেন যে এই যথাযথ বিকল্প গ্রহণের জন্য এই 3টি মৌলিক পদ্ধতি অনুসরণ করতে হবে। তারপরে শেষের বাক্যটা দেন, ক্ষেত্র বিশেষে কোনো সমস্যা সমাধানের জন্য একাধিক গ্রহণযোগ্য বিকল্প রাখা যেতে পারে। এখন 4 নাম্বারটা হচ্ছে একাধিক বিকল্প গ্রহণ। এটা আপনি শেষেরটাও বাদ দিতে পারেন, এটা আলাদা একটা জিনিস মাথায় এনে দিবে যে আমরা এখানে যথাযথ বিকল্প গ্রহণ বলতে আমরা একটা বিকল্পকে বোঝাচ্ছি, কারণ সিদ্ধান্ত যখন নিব তখন তো দুইটা জিনিস রাখলে হবে না, একটা আসতে হবে। এখানে একটা রাখবো, কিন্তু এখানে 4 নম্বরে বলছে যে একাধিক গ্রহণযোগ্য বিকল্প মানে একাধিক ভালো বিকল্প, যেমন টেলিগ্রামে না করতে পারলে ইসে যাবো, গুগল মিটে যাবো, এই দুইটা রাখার কথা বলছে এখানে। কিন্তু আমরা দুইটা লাইনে না যেয়ে আমরা একটাই থেকে যাব। আর যদি কেউ চান ওই লাইনটা দিতে পারেন, ঠিক আছে? কারণ আমি দাগায় রাখতেছি। আচ্ছা, এই পর্যন্ত। আর একটা লাইন নিজে থেকে দিব। আচ্ছা, আচ্ছা, পয়েন্টগুলো একটু দাগ দিয়ে রাখলাম। ঠিক আছে, এবার দেখেন সিদ্ধান্ত বাস্তবায়ন। 6 নম্বরে যাই। যথাযথ বিকল্প নির্বাচনের পরে এ পর্যায়ে সেটিকে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হয়। বলবেন কেউ কিছু? দেখেন, সিদ্ধান্তের সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বস্তুগত ও অবস্তুগত, এখানে অনেক বড় লাইনটা আমি ছোট করি। কি বলছে দেখেন, বড় লাইনটা ছোট করি। দেখেন, যথাযথ বিকল্প নির্বাচনের পরে এ পর্যায়ে সেটিকে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার জন্য সকল প্রকার বস্তুগত অবস্তুগত সম্পদ এবং সকল কর্তৃপক্ষের সাথে সমন্বয় একান্ত প্রয়োজন। সিদ্ধান্ত কর্মীদের নিকট গ্রহণযোগ্য না হলে বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। 3টা বাক্য আছে, 3টা বাক্যই দেব, কিন্তু মাঝের বড় বাক্যটাকে নিজের বানাই লিখব। প্রথম বাক্যটা আবার পড়ি। যথাযথ বিকল্প নির্বাচনের পরে এ পর্যায়ে সেটিকে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। যথাযথ বিকল্প নির্বাচনের পরে এ পর্যায়ে সেটিকে কি করতে হবে? বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। আর বাস্তবায়নের জন্য সকল বস্তুগত অবস্তুগত সম্পদ এবং পথ পন্থা সকল ডিপার্টমেন্ট সবার সাথে সমন্বয় করতে হবে। সিদ্ধান্ত যদি কর্মীদের নিকট গ্রহণযোগ্য না হয় তাহলে বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। 6 নম্বর। আমরা এবার 7 নাম্বার দেখি। 6 নাম্বার ক্লিয়ার? মার্জি আপু, আপনি তো মিউট করেন। আচ্ছা, 6 নাম্বার ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এবার 7 নাম্বারটা একটু মনোযোগ দিয়ে দেখেন কি বলছে। আচ্ছা, 6 নম্বরে কিন্তু মাঝের বড় বাক্যটাকে আমরা ছোট করে লিখব। আচ্ছা, 7 নম্বরে দেখেন, অনুবর্তন ও মূল্যায়ন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শেষ ধাপ হলো সিদ্ধান্তের ফলাফল মূল্যায়ন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শেষ ধাপ হলো সিদ্ধান্তের ফলাফল মূল্যায়ন। গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের দ্বারা আশানুরূপ ফল অর্জিত হচ্ছে কিনা তা এ পর্যায়ে মূল্যায়ন করা হয়। এই দুইটা বাক্য তো অবশ্যই দিব। আবার পরে এই দুইটা বাক্য দেখেন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শেষ ধাপ হলো সিদ্ধান্তের ফলাফল মূল্যায়ন করা। মানে বুঝলেন তো, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের দ্বারা আশানুরূপ ফল লাভ হচ্ছে কিনা এ পর্যায়ে তা মূল্যায়ন করার চেষ্টা করা হয়। যদি দেখা যায় যে কার্যকর সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে ইতিপূর্বে নির্ধারিত দ্বিতীয় বা তৃতীয় বিকল্প পন্থা গ্রহণ করেও কখনো কখনো সমস্যা সমাধান করা যায়। এই বাক্যটা পুরোটা দিতে হবে, এই প্যারাগ্রাফ পুরোটা দিতে হবে। তাহলে এটা কি বললে একবার পড়ি, মুখস্থ বলি। দেখেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শেষ ধাপ হলো বাস্তবায়িত সিদ্ধান্ত মূল্যায়ন করা। যদি দেখা যায় যে আশানুরূপ ফল হচ্ছে না, তাহলে কি করতে হবে? এ পর্যায়ে বিকল্প মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। দেখা যায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের পর যদি সমস্যার সমাধান না হয়, তাহলে ওই যে দ্বিতীয় এবং তৃতীয় যে বিকল্প আমরা আগে নির্ধারণ করে রাখছিলাম, সেখান থেকে দ্বিতীয়টা অথবা তৃতীয়টা গ্রহণ করা যায়। ঠিক আছে, এই হলো কথা। তার মানে এই যে প্রশ্নটা পড়লাম, এটা কিন্তু টেকনিক্যাল প্রশ্ন। আপনি টেকনিক খাটাইয়া কি আছে না আছে, এটা থিওরির মতন, অনেকটা গাণিতিক ব্যাখ্যার মতন। মানে আপনার
নিজের থেকে কিছু ঢোকানো লাগতেছে না, এখানেই সব বলে দিচ্ছে, বোঝাই দিচ্ছে। আমরা উপসংহারটা একটু পড়ি, দেখেন। ব্যবস্থাপকদের নিজস্ব চিন্তা চেতনা, অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিক অবস্থার বিচারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হলেও, ভালো করে বুঝেন উপসংহারটা কি লিখবেন। ব্যবস্থাপক, আপনিও ম্যানেজার, আমিও ম্যানেজার, এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এখন আপনার আমার চিন্তা চেতনা, অভিজ্ঞতা, পারিপার্শ্বিক অবস্থার যে ভিন্নতা, এইটা বিচার করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত। আপনি একটা সিদ্ধান্ত নিয়ে একরকম হবে, আমি একটা সিদ্ধান্ত নিয়ে একরকম হবে। এখানে সে কথা বলছে। আবার কি বলছে দেখেন, ব্যবস্থাপকদের নিজস্ব চিন্তা চেতনা, নিজস্ব মূল্যায়ন ক্ষমতা, যোগ্যতা, পারিপার্শ্বিক অবস্থার আলোকে সিদ্ধান্ত নেবার ক্ষমতা বা সিদ্ধান্তের ভিন্নতা, সিদ্ধান্তের যে গ্রহণের ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হয়। কিন্তু এখানে কি বলছে, যদি ভিন্নতা পরিলক্ষিত হয়ও তারপরও একটা ভালো একটা সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে উপযুক্ত 7টি পন্থাই অবলম্বন করতে হবে। তাহলে উপসংহারটা কিন্তু ক্লিয়ার, মানে আপনার আমার মধ্যে তফাৎ থাকবে সিদ্ধান্ত গ্রহণের বেলায়, কিন্তু যদি ভালো সিদ্ধান্ত নিতে যায় তাহলে আপনাকে আমাকে উভয়কে এই 7টা পন্থা অবলম্বন করতে হবে। আমি আলহামদুলিল্লাহ যে আমার এই 2টা প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে, পরীক্ষার জন্য ভালো হবে। তা আমরা কি আর না এগোনো ভালো মনে হয়, কি বলেন ঠিক আছে। আপনারা? না, আর দরকার আচ্ছা, নাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে 2টা প্রশ্ন আমরা পড়ে ফেললাম, ঠিক আছে, হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এইভাবে চালাবো। তো আল্লাহ সবাইকে ভালো রাখুন, ঠিক আছে। তাহলে আমরা রেখে দিচ্ছি, এটা রেকর্ড হয়েছে, যারা আসেন নাই তারা পাবেন ইনশাআল্লাহ। আগামীকালের ক্লাসে সবাই থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই।